এই বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আছো কেমন? সবাই ভালো আছো কিনা বলো। শুনতে পাচ্ছ? সবাই রেডি? আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাই দাও। ডান। তাহলে চলো আমরা শুরু করে দিই না। আজকে এই যে তোমাদের ক্লাসটা সকাল সকাল হচ্ছে, তোমরা অনেকে জানতা না, তাই তো? হয়তোবা অনেকের কাছে এটা নিয়ে একটা মিসকানেকশনও হয়ে থাকতে পারে আমার ধারণা। এখন যেহেতু পরীক্ষার সময় টময় সব আগায় যাচ্ছে ভার্সিটিগুলোতে, তো বাধ্য হয়ে আমাদের কিছু কিছু জায়গায় শিডিউলের পরিবর্তন করতে হচ্ছে, ক্লাস টাইমের বা ইত্যাদি ইত্যাদি। এটা তার একটা পার্ট বলতে পারো, শিডিউল পরিবর্তনজনিত বিষয়টা। ওকে, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমরা আমরা আজকে দেখব হচ্ছে এখানে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর, আর তারপরে দেখব হচ্ছে ওই পাশে গেলে নাটক, আর তার সাথে গ্রামার হচ্ছে প্রকৃতি প্রত্যয় কারক। দুইটা খুব বেসিক এন্ড ভাইটাল গ্রামার আছে তোমাদের আজকে, আর সহপাঠ দুটোই আমরা দেখব। তো রেডি সবাই? কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে, অনেক ভালো আছি। তো চলো শুরু করি। এরে সুলতান, দুষ্ট হয়ে গেছস রে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। অ্যান্ড দেন লাল সালু। লাল সালু আমরা প্রথমত জানবো কার সম্পর্কে জানবো? আমরা জানবো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে। একটু ছবি দেখতে পাচ্ছ সৈয়দ ওয়ালিউল্লাহর? কেমন দেখতে উনি? উনি যে টাইমে বিলং করতেন ওই সময়ে যথেষ্ট আপগ্রেডেড স্টাইল উনি ফলো করতেন, বুঝতেই পারো। একজন ফরাসি ভদ্র মহিলাকে বিয়ে করেছিলেন উনি। আর ফরাসিরা যে এই জাতীয় বিষয়ে স্টাইলের রুচিতে একটু অন্যরকম, এটা জানো। এবং ওনার চালচলন বেশভূষা দেখলেই বোঝা যায় সময়ের থেকে তিনি অনেক বেশি আধুনিক ছিলেন। ওনার স্টাইল আজকের সময়কে অনেকটা প্রতিনিধিত্ব করে। কিন্তু উনি মারা গেছেন 1971 সালের 10 অক্টোবর। তাহলে ওনার সময়টা হচ্ছে 50, 30, 40 এই সময়টা, তাই না? ওই সময়ের মানুষ উনি, ভাষা আন্দোলন তৎপরবর্তী সময়ের মানুষ, পাকিস্তান পিরিয়ডের মানুষ। অথচ তুমি দেখো তার চলা ফেরা বা হচ্ছে সার্বিক গেস্টারটা কেমন। সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রাম জেলার 16 শহর 1922 খ্রিস্টাব্দের 5 আগস্টে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খুব উচ্চ ফ্যামিলি ছিল। এই সম্ভ্রান্ত হুদাই লেখা হয়নি। তোমরা জামাল নজরুল ইসলামের নাম শুনেছো? একজন বাংলাদেশি বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী, অল্প কয়েক বছর হলে মারা গেছেন। 35তম বিসিএস এই প্রশ্নটা আসছিল যে জামাল নজরুল ইসলাম কে। এই জামাল নজরুল ইসলামের, আমি যদি ভুল না করে থাকি, উনি সম্পর্কে ফুপা হন। উনি ফুপা, জামাল নজরুল ইসলামের ফুপা। আর জামাল নজরুল ইসলাম কেমন বিজ্ঞানী, তোমরা যেহেতু সায়েন্সের মানুষ তোমরা জানো। স্টিফেন হকিং এর একটা বিখ্যাত বই আছে, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই ব্রিফ হিস্ট্রি অফ টাইমের 8 বছর আগে জামাল নজরুল ইসলামের একটা বই বেরোয়েছিল। বইটার নাম হচ্ছে দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। এবং জামাল নজরুল ইসলামকে মূল্যায়ন করছেন স্টিফেন হকিং। কথাটা হচ্ছে এমন যে জামাল আমার থেকেও বেশি ব্রিলিয়ান্ট, জামাল আমার থেকেও বেশি মেধাবী। তো জামালকে বেশি মেধাবী বলছেন নিজের থেকে, কে বলছেন? স্টিফেন হকিং। এটা বুঝছো কথাটা? স্টিফেন হকিং তোমার আমার মতো কোনো সোল্টো বোল্টো পারসন না। এবং স্টিফেন হকিং এর বইয়ের 8 বছর আগে জামাল নজরুল ইসলাম লিখেছেন দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স। ওকে, ওই জামাল নজরুল ইসলামের ফুপা হইতেন এই উনি। তাইলে বংশগতভাবে তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেক করো, অনেক মানে বড় জায়গা থেকে উনি আসছেন। এ হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে আসো, আমরা যাব হচ্ছে ব্যক্তি জীবন। তো এখানে লেখাই আছে যে উজ্জ্বল তিনি জীবন সন্ধানী, সমাজ সচেতন সাহিত্যিক। এবং 1941 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং 43 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেছেন। আনন্দমোহন মানে হচ্ছে ময়মনসিংহ থেকে। আর এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। তাহলে অনার্সে তিনি ছাত্র ছিলেন কোন সাবজেক্টের? অর্থনীতির। তারপরে আসো কর্মজীবনে 45 খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান এর সাব এডিটর নিযুক্ত হয়েছিলেন। ওরে সর্বনাশ, 45 সেই তখন মানে ইংরেজি কত ভালো জানতেন, বুঝছো? 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, ভালো করে বুঝো,
তো তার আগে তো তিনি পাকিস্তান সরকারের একজন কর্মচারী, তাই না? তো যুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা শুরু করেন। তো বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কয়জন খুব বিখ্যাত সংগঠক ছিলেন বাংলাদেশের পক্ষে, তার মধ্যে উনি একজন। এবং মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের অক্টোবর মাসের 10 তারিখে তিনি মারা যান এবং তাকে ওই জায়গায় সমাধিস্থ করা হয়। রচনার বৈশিষ্ট্য: ব্যক্তি সমাজের ভেতর ও বাইরের সূক্ষ্ম গভীর রহস্য উদ্ঘাটনের বিরল কৃতিত্ব তার। কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয়, তার অভিষ্ট ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। তোমরা লাল সালু পড়লে এটা বুঝতে পারো যে একটা স্টোরি বলাই তার আসলে মূল টার্গেট থাকে না, স্টোরির আদলে জীবনকে দেখানো তার মূল টার্গেট থাকে। এরপরে আসো রচনা। উল্লেখযোগ্য রচনা কি কি লিখছে: নয়নচারা, দুই তীর অন্যান্য গল্প, গল্পের বই, বিখ্যাত উপন্যাস লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, আর নিরীক্ষামূলক নাটক বহিপীর, তরঙ্গ ভঙ্গ, উজানের মৃত্যু, সুরঙ্গ। এখানে দুইটা জিনিস পাঠ্যই আছে তোমাদের, তোমরা জানো। একটা হচ্ছে 9, 10-এ বহিপীর। অত গরম কেন? এর একটু ফেলাই দেয়, নর্মাল করো। আর এখানে বহিপীর, এটা 9, 10-এ পাঠ্য। আর তোমাদের এখন পাঠ্য হচ্ছে লাল সালু। মানে কতটা গুরুত্বপূর্ণ রাইটার উনি। 9, 10-এ তার লেখা থেকে পাঠ্য, আবার ইন্টারমিডিয়েটে তার লেখা থেকে পাঠ্য, সিলেবাসে দেয়া। একটু বুঝো। ওই যে বলে না যে লেভেল বুঝার কথা কো, হ্যাঁ, তার লেভেলটা একটু বোঝার চেষ্টা করো, কোন লেভেলের মানুষ উনি। ভাইকে আসতে বলো তো, ফ্যান মোডটা কমাইতে হবে। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন। 71 সালের 10 অক্টোবর তিনি প্যারিসে পরলোক গমন করেন। এ হচ্ছে কথা। তারপরে আসো আমরা একটু জানবো উপন্যাস কাকে বলে। উপন্যাস কি? তোমরা আমাকে একটু সংজ্ঞা দিতে পারো উপন্যাস কি জিনিস? মানে তোমরা নিজের উপন্যাস বলতে কি বুঝো একটু শর্টকাট আমাকে বলো তো। উপন্যাস আসলে কি জিনিস? বলো। দেখো, উপন্যাসকে তো আমরা গল্প শুনবার জন্যই পড়ি বেসিক্যালি। তুমি যদি ছোট গল্পের সাথে উপন্যাসকে সংজ্ঞায়িত করো তাহলে সহজে বুঝতে পারবা। আসো দেখাই একটু। ছোট গল্প ভার্সেস উপন্যাস। আমরা ছোট গল্পে যেসব জিনিসকে খুব ক্ষুদ্র পরিসরে, ছোট্ট পরিসরে দেখি, সেগুলো উপন্যাসে সাধারণত বড় পরিসরে থাকে। যেমন ছোট গল্পে আমরা জানি হচ্ছে তোমার ছোট গল্প খুব সংক্ষিপ্ত হয়, 20-25 মিনিটে পরে শেষ করা যায়। কিন্তু উপন্যাস এমন না, উপন্যাস বৃহৎ পরিসরে হয়, সাইজে অনেক বড় থাকে। এরপরে ছোট গল্পের চরিত্র কম থাকে, উপন্যাসে চরিত্র বেশি থাকে। কত বেশি? অনেক বেশি। আচ্ছা, এরপরে উপন্যাসে ছোট গল্পে প্লট থাকে না সাধারণত। প্লট থাকে না মানে বলতে পারো শুরুর লাইন থেকেই গল্পটা শুরু হয়ে যায়। কিন্তু উপন্যাসে অবশ্যই প্লট থাকে, মানে একটা বিশাল স্টোরির ব্যাকগ্রাউন্ড বিল্ড আপ করা হয়, অবশ্যই কি থাকে? প্লট থাকে। একটা বিশাল প্লটের উপর এটার গল্পটা দাঁড়ায় থাকে। এরপরে হচ্ছে উপন্যাসে কি বলে, ছোট গল্পে আমরা জানি যে পরিবার অথবা সর্বোচ্চ একটা সমাজকে দেখানো হয়। সর্বনিম্ন পরিবার, সর্বোচ্চ সমাজ, একটা সোসাইটি।
উপন্যাসে সর্বনিম্ন হচ্ছে সমাজ, সমাজ থেকে শুরু করে দেশ, একাধিক দেশ, এমনকি মহাদেশ নিয়ে তার প্লট হইতে পারে। মানে ছোট গল্পে যেখানে অল্প দু একটা মানুষের জীবন বা ফ্যামিলি বা সর্বোচ্চ একটা সোসাইটি কেমন সেটা আমরা বুঝতে পারি, কিন্তু উপন্যাস পড়লে তুমি দেখবা ওখানে মিনিমাম একটা সমাজের প্রতিচ্ছবি দেখানো হয়, উপরে দেশ, এলাকা, অঞ্চল, এমনকি মহাদেশ পর্যন্ত। তুমি যদি সুনীলের পূর্ব পশ্চিম উপন্যাসের নাম শুনে থাকো, একটা বই আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিমের প্লট কিন্তু হলো বাংলাদেশ আর হইলো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, এই দুই এলাকা মিলে। তাহলে খেয়াল করে দেখো এই প্লট দুই এলাকা মিলে দুইটা রাষ্ট্রে চলে গেছে। তুমি যদি চার্লস ডিকেন্সের বই, সম্ভবত এটা আ টেল অফ টু সিটিজ, যদি এটা পড়ো তাহলে দেখবা এখানে লন্ডন আর প্যারিস নিয়ে লেখা, লন্ডন এন্ড প্যারিস। তাহলে দুইটা দেশ, দুইটা রাষ্ট্র বা দুইটা সিটি, এমনকি একাধিক মহাদেশে পর্যন্ত প্লট তৈরি হইতে পারে উপন্যাসের। এটা হিউজ। এরপরে ছোট গল্প নাটকীয়ভাবে শুরু ও শেষ হয়। নাটকীয়ভাবে এটা শুরু ও শেষ হয়ে যায়, কিন্তু এখানে নাটকীয়তা নাই, এটা ধীরে শুরু ও ধীরে শেষ, ক্লাইম্যাক্স থাকে বাট ধীরে শেষ হয়। এরপরে ছোট গল্পের সব থেকে বড় যে ফিল, আমরা এটার ব্যাপারে যেটা জানি, শেষ হইয়াও হইল না শেষ, শেষ হইয়াও কি হইল না শেষ, এটা হচ্ছে ছোট গল্পের ব্যাপারে। বাট এখানে তুমি এই আইডিয়াকে বাস্তবায়ন করতে পারবা না, কারণ এখানে তোমার মনে হবে এটা আসলেই শেষ হয়েছে। শেষ হইয়াও হইল না শেষ এই কথা এখানে প্রযোজ্য না, কারণ এটা খুব সিস্টেমেটিক ওয়েতে প্রসিডিউর মেনটেন করে একটা সময়কে অটো শেষ হবে। এটা হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য। তাই আমরা ছোট গল্পে কি দেখলাম, ছোট গল্প খুব সংক্ষিপ্ত হয়, ছোট হয়, সাইজ অতটা বড় হয় না। মানে সাইজ বললে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যাবে এমন। তোমরা যারা বনফুলের গল্প পড়ছো তোমরা জানো যে 5 থেকে 10 মিনিটে বনফুলের গল্প পড়া যায়। 9-10 ছিল হচ্ছে নিম গাছ, পোলাপান জিজ্ঞেস করতো ভাইয়া এটা কি গল্প না কবিতা, কারণ কবিতার লাইনের মতো করে লাইনগুলো ছিল। ইন্টারমিডিয়েটে বনফুলের 8টা গল্প আছে, এটা সিলেবাসে নাই, হয়তো তোমরা পড়ো নাই, কেউ কেউ পড়ছো। গল্পটার নাম হলো তাজমহল, একটা প্রেমের গল্প। তো তাজমহল ছোট, ধরো বিলাসী গল্পে বিলাসী ক্যারেক্টারের যতটুকু পরে এন্ট্রি হয়েছে অতটুকুও না। বিলাসী গল্পে বিলাসী ক্যারেক্টারকে পাইতে আমরা অনেক দূর পড়া লাগছে। গ্রামের একটা পরিবেশ পরিস্থিতি দেখছি, মৃত্যুঞ্জয়ের কথা শুনছি, মৃত্যুঞ্জয় অসুস্থ এটা শুনছি, মৃত্যুঞ্জয়কে নেড়া এক সময় দেখতে গেছে এটা জানি, নেড়া দেখতে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে বিলাসীকে দেখতে পাইছে। তো বিলাসী কেন্দ্রীয় চরিত্র, মূল ক্যারেক্টার। মূল ক্যারেক্টার পাইতে পাইতে যতটুকু টাইম লাগছে এর মধ্যে বনফুলের তাজমহল গল্প শেষ। তাহলে বনফুলের গল্পগুলো কেমন, ছোট, রসপূর্ণ। তো সংক্ষিপ্ত গল্প, ছোট গল্প আসলে সাইজে ছোট হয়, সর্বোচ্চ 20-25-30 মিনিটের ভিতরে পরে শেষ করে ফেলা যাবে, সর্বোচ্চ 20-22-25 মিনিট, অনেকটা এরকম সাইজের হয় ছোট গল্পের ব্যাপারটা। কিন্তু উপন্যাস হয় বৃহৎ, এখানে চরিত্র কম থাকে, অল্প কিছু চরিত্র দেখানো হয়, অর্থাৎ যেহেতু এখানে অল্প কিছু মানুষের জীবন, পরিবার বা সোসাইটিকে রিফ্লেক্ট করা হবে। কিন্তু এখানে এমন না, এখানে প্রচুর ক্যারেক্টার থাকে, প্রচুর। সিনেমায় দেখো না পাসিং শট থাকে অনেক বেশি। সহজে যদি বলি, ওইটা হইতেছে গিয়া ছোট্ট ছবি। আমরা মানে সিনেমার মধ্যে আবার ছোট সিনেমা বলি না, শর্ট ফিল্ম। উপন্যাস হচ্ছে কি বলে, ছোট গল্প হচ্ছে শর্ট ফিল্মের মতো। আর উপন্যাস মিনিমাম একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, অথবা মনে করো যে ইন্ডিয়ান সিরিয়াল, বুঝতে পারছো? ওইটা হচ্ছে শর্ট ফিল্ম, এটা হচ্ছে মিনিমাম একটা সিনেমা 2.5-3 ঘন্টার দৈর্ঘ্যের, অথবা ধরো ইন্ডিয়ান সিরিয়াল এরকম লম্বা হয়। হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়ালের আবার শুরু আছে শেষ নাই, কিন্তু এটা শুরুও আছে শেষও আছে। এরপরে হচ্ছে অবশ্যই এখানে কি থাকে বলছি, প্লট থাকে। এখানে প্লট থাকে না, প্লট থাকে না মানে তুমি যখন পড়বা শুরুর দিক থেকে দেখবা গল্প শুরু হয়ে গেছে, বাট এখানে আস্তে আস্তে গল্পটা বিল্ড আপ হয়। এখানে একটা পরিবার দেখানো হয়, কয়েকটা জীবন বা সর্বোচ্চ একটা সমাজের প্রতিচ্ছবি। এটা বলেছি সমাজ থেকে মহাদেশ পর্যন্ত ছড়ায় যেতে পারে। আর এখানে নাটকীয়তা আছে, হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে শেষ হয়, বাট এটা স্লোলি শুরু স্লোলি শেষ। এবং এখানে দেখো শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ফিল পাওয়া যায়। কিন্তু উপন্যাসে তুমি এরকম ফিল পাবা না, তুমি বুঝতে পারবা যে স্টোরিটা এন্ডিং এর দিকে চলে যাচ্ছে, এটা এখন শেষ হয়ে যাবে, এমন কিছু একটা তুমি ফিল করতে পারবা।
রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ছোট গল্পের যে সংজ্ঞা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে তৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই যে পুরা বিষয়টা আমরা ছোট গল্পের সংজ্ঞা এখান থেকে পাই, কিন্তু ঠিক তার উল্টা দিকে বৃহৎ পরিসরে সমস্ত ক্যানভাস বড় বড় হবে এমন হলে তাকে বলা হয় উপন্যাস। তো আমরা এখান থেকে সংজ্ঞা জানলাম, এন্ড দেন উপন্যাস সম্পর্কে কিছু এখানে অতিরিক্ত ইনফরমেশন আছে, তোমরা একটু দেখে নিবা। উপন্যাস আধুনিক কালের কে বিশিষ্ট শিল্প। আধুনিক কালের বলতে এটা বোঝাচ্ছে ইংরেজি সাহিত্য আধুনিক কালে, আমাদের সাহিত্য আধুনিক কালে। আমাদের সাহিত্যের যুগ বিভাগটা কেমন? আমাদের সাহিত্যে আমরা জানি 650 থেকে শুরু হয়ে 1200 সাল পর্যন্ত এটা হলো প্রাচীন যুগ, 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটা মধ্যযুগ, আর 1801 থেকে এখন পর্যন্ত বর্তমানে যে চলমান সময় আছে এটা হচ্ছে আধুনিক যুগ। তো আধুনিক যুগে মূল নিদর্শন যারা সাহিত্যের ধর্ম হচ্ছে সাহিত্যে গদ্য লেখা হয়, আর প্রাচীন যুগে মধ্যযুগে সাহিত্য যা লেখা হয়েছে সব ছিল পদ্য সাহিত্য। তাহলে গদ্য আধুনিক যুগে এক নম্বর কথা। সেটাও আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1847 সালের যে বই বেতাল পঞ্চবিংশতি, এটার পরে। কেন? বেতাল পঞ্চবিংশতির মধ্যে বিদ্যাসাগর দেখাইছিলেন এটা গদ্য কিভাবে হইতে পারে। অর্থাৎ গদ্য লেখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ থাকা, অভ্যন্তরীণ যে ডিসিপ্লিন আছে, কর্তা কর্মক্রিয়া কোনটা কোথায় বসবে এগুলো দেখানো, এগুলো এই বইতে প্রথমবার প্রপারলি দেখানো হয়েছিল এবং এরপরেই গদ্য শুরু হয় বলতে পারো। এবং বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস যেটাকে আমরা বলি দুর্গেশ নন্দিনী, এটা 1865 সালে বের হয়েছিল। অর্থাৎ বিদ্যাসাগর যখন ফ্রেমওয়ার্ক দিয়েছেন তারপরে বিপ্লব। এই 1865 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস নাম কি? দুর্গেশ নন্দিনী। লিখেছেন যিনি, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বের হয়। তাহলে গদ্য এটা আধুনিক সাহিত্যের সময়ের নিদর্শন প্রথমত। দ্বিতীয়ত আধুনিক সময় শুরু হয়েছে 1801 সালে এবং আধুনিক কালে আসা প্রথম উপন্যাস লেখা হয়েছে 1865 সালে বাংলা সাহিত্যে। এটা মাথায় রাখো। আর বাদ বাকিগুলো মোটামুটি তুমি একবার রিডিং করলেই পারবা। বিকজ ইংরেজি ঔপন্যাসিক এম ফরেস্টার বলছেন যে মিনিমাম 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। মিনিমাম বলছেন 50,000 শব্দ, মানে তোমাদের লাল সালুর সাইজ আর কি, মিনিমাম দেখাইছেন এটা। এর থেকে বড় হইলে ভালো, কোনো অসুবিধা নাই। ইফতেখার বলছে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইফতেখার। তারপরে আসো পরবর্তী দিকে আমরা আগাই। আমরা এই জিনিসগুলো তোমার জন্য রেখে দিছি, আমরা উপন্যাসের ভিতরে ঢুকে পড়বো। এরপরে আসো আমরা লাল সালু। এই যে প্রথম প্রকাশিত 1948 সালে ঢাকার কমরেড পাবলিশার্স এটা প্রকাশ করছিল। প্রকাশক ছিলেন আতাউল্লাহ। এরপরে বিভিন্ন ভাষায় সেটার অনুবাদ পর্যন্ত হয়েছে, এটা তোমরা জানো। অনুবাদক দেখো করিমুল্লাহ উর্দুতে করেছিলেন লাল সালু এই নামে। আর এটার সব থেকে বিখ্যাত অনুবাদ হচ্ছে ইংরেজি অনুবাদ, যেটা ট্রি উইদাউট রুটস। সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মী নোনের স্ত্রী অ্যান্ড মেরি থিবো এটা অনুবাদ করেছিলেন ট্রি উইদাউট রুটস এই নামে। এখন এটা খুব মেটাফরিক্যালি খুবই যথার্থ একটা নাম। লাল শালুকে ইংরেজি অনুবাদ করে নাম দেওয়া হয়েছিল ট্রি উইদাউট রুটস, গাছ শেকড় ছাড়া, অর্থাৎ সুন্দর করে বললে শেকড়হীন বৃক্ষ। তো এটা নাম এমন কেন হইল প্রশ্ন হইতে পারে না? দেখো লাল শালু উপন্যাসের মধ্যে আমরা এমন কিছু আচার রীতিনীতি সিস্টেমের প্র্যাকটিস আমরা দেখছি, এমন কিছু ধর্মীয় বিশ্বাস কুসংস্কার, এমন কিছু বিষয়কে তারা চর্চা করে বা বিশ্বাস করে বা মানে, এমন জিনিস দেখছি যেগুলোর আসলে ধর্মীয় ভিত্তি নাই, আবার থাকলেও সেটা খুব সামান্য। অর্থাৎ ফরজ বা অবশ্যইকরণের জিনিসগুলোকে বাদ দিয়ে মানুষ যদি নফল নিয়ে বেশি ব্যস্ত হয়, এটা যেমন এক ধরনের মানে মূর্খতা, ব্যাপারটা একটু ওই রকম আর কি। তো এমন কিছু আচার বা এমন কিছু জিনিসকে তুমি বিশ্বাস হিসেবে শক্তিশালীভাবে নিয়েছো যেগুলোর আসলে কোনো সত্যিকারের ভিত্তি নেই। বুঝতে পারছো? সো লাল সালু উপন্যাসের ওই থিমেটিক জায়গা থেকে এই নামটা খুবই যথার্থ, ট্রি উইদাউট রুটস, শেকড়হীন বৃক্ষ। আর এটা যদি আসতে পারে বাকিগুলো অ্যাজ ইউজুয়াল দেখে নিবা। তানভীর মুকাম্মেলের পরিচালনায় 2001 সালে উপন্যাসটি চলচ্চিত্র রূপ লাভ করে এবং মজিদ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। 1 সালে এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি 8টি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তোমরা ছবি যদি দেখতে চাও ইউটিউবে গিয়ে সার্চ করবা লাল সালু, এটা লিখে সার্চ করলেই হয়ে যাবে।
ইউটিউবে গিয়ে বাংলা সিনেমা লাল সালু লিখে সার্চ করবা, দেখবা ছবি চলে আসছে, এবং মারাত্মক লেভেলের নির্মাণ ওই ছবিটা। বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন বইকে যখন উপন্যাসে করা হয়, মানে রূপ দেয়া হয়, অনেক ক্ষেত্রে এটা খুব পারফেক্ট হয়ে ওঠে না। মানে উপন্যাসটা পড়লে তুমি যে ফিলটা পাবা, বই পড়লে তোমার মনোজগতে যে ছবিটা পারফেক্টলি ভাসে, বা তুমি যেভাবে চিন্তা করো একজন পাঠক যেমন দেখতে চায়, সেলুলোডের ফিতায় এমনটা আসে না। বাট এখানে খুব দারুণ, খুব সার্থক। এরপরে আসো আমরা এবার উপন্যাসের কিওয়ার্ডে গেলাম। আমরা এখানে কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই কুসংস্কারাচ্ছন্ন সমাজ। সমাজ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে। কুসংস্কার কি? যেটার কোনো সত্যিকারের ভিত্তি নাই, যেটার কোনো তোমার কি বলে লিগেসি নাই আর কি। এটা করলে এটা হবে, না করলে হবে না, এটা কোনো লিগেসি নেই, এমন সব জিনিস যেগুলো, সেগুলো বলে কুসংস্কার। তো ওই সোসাইটি কুসংস্কারে আচ্ছন্ন ছিল। এখন মানুষ কুসংস্কারে কখন আচ্ছন্ন হয়? যখন তারা শিক্ষা বঞ্চিত হবে। শিক্ষা বঞ্চিত হইলে তুমি এটা মূর্খ মানুষকে দিয়ে নানান কিছু করাইতে পারবা, অনেক কিছু করাইতে পারবা, ভুলভাল যা খুশি করাইতে পারবা। কারণ জাস্টিফিকেশন দেওয়ার মতো, প্রশ্ন তোলার মতো, বোঝার মতো, চিন্তা করার মতো বা গবেষণা করবার মতো ক্ষমতা নাই। সহজে বুঝাই দিচ্ছি শিক্ষা বা জ্ঞান থাকা কতটা জরুরি। ইসলামে বলা হয়েছে একজন আবেদ এবং একজন আলেম। আবেদ হলেন সেই ব্যক্তি যার আমল খুব ভালো, ইমান আকীদা সুন্দর, আমল ভালো, ওনাকে বলা হয় আবেদ। আর আলেম বলা হয় যার জ্ঞান আছে, বিদ্যা আছে, তার পাশাপাশি তার আমলও মাশাআল্লাহ ভালো। এ হলো আলেম আর আবেদ। এখন একজন আলেম আর আবেদের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে একজন আলেমের ঘুম আবেদের নফল নামাজের থেকে উত্তম। ধরো মসজিদের পাশাপাশি একজন আবেদ নফল নামাজ পড়তেছে আর আলেম ঘুমায় রয়েছে, আলেম ব্যক্তির ঘুম আবেদের নফল নামাজের থেকে উত্তম। অর্থাৎ আবেদ নফল নামাজ পড়ে যে সওয়াব কামাইতেছে, আলেম ঘুমায় তার থেকে বেশি সওয়াব কামাইতেছে। কারণ হচ্ছে এই, এটা লম্বা তাফসির বা ব্যাখ্যা আছে, আমি তোমার শর্টকাটে ধরাই। একজন আলেম যার মধ্যে দ্বীনের ইলম আছে, তার মাধ্যমে আল্লাহ চাইলে বহু মানুষকে হেদায়েত দিতে পারেন, এটা তার দ্বারা খুব সহজ। কিন্তু একজন আবেদ, তার মধ্যে অত নলেজ নাই, তিনি হয়তো তাফসির ফিকহ খুব ভালো জানেন না, মুহাদ্দিস বা মুফাসসির নন, সো তার দ্বারা আরেকজন হেদায়েত পাওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে আসে। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ না করুক আবেদের যেহেতু ইলমি যে হাইট এটা কম, তার জ্ঞান যেহেতু কম, শয়তান তাকে ধোঁকা দিয়ে ভুল পথে, অসওয়াসা দিয়ে ভুল পথে নিয়ে যেতেও পারে। কিন্তু আলেমকে পারবে না। আলেম বুঝতে পারবে এটা শয়তানি অসওয়াসা, শয়তান থেকে কিভাবে বাঁচতে হবে, যেহেতু সে ভালো আর মন্দের প্রপার জাস্টিফিকেশন দিতে পারে, যেহেতু সে পার্থক্য করতে পারে। এই জন্য আলেমকে বিপদগামী করা খুব টাফ। কিন্তু আবেদ মানুষ যেহেতু তার ইলমি বহর কম, এই জন্য শয়তান তার উপরে ধোঁকা সহজে অ্যাপ্লাই করতে পারে। বুঝতে পারছো? এই জন্য বিদ্যাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে, যার জন্য পৃথিবীর প্রথম গবেষণাগার বাইতুল হিকমা বাগদাদে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে রাসূল এই কথাগুলো কেন বলে গেলেন, এই জন্যই বলে গেলেন। এবং কোরআন শরীফের প্রথম যে আয়াত সূরা আলাক নাজিল হয়েছিল, ইকরা, পড়ুন, এটা দিয়ে নাজিল হয়েছিল। সো বিদ্যার এত দাম ইসলামে। বাট আমরা এখন সেই জায়গা থেকে কত দূরে সরে গেছি। আমরা এখন ইসলাম বলতে এমন এক সংজ্ঞা দাঁড় করাইছি, আল্লাহ মাফ করুক, তোমরা আমার কথায় কষ্ট পাইও না। আমরা ইসলাম বলতে এখন দাঁড় করাইছি টাকনুর উপরে পায়জামা পড়তে হবে, আর ঢোলা পাঞ্জাবি পড়তে হইব, মাথার মধ্যে চাপায় টুপি দিতে হইব, দাড়ি থাকতে হইব, মেসওয়াক করতে হইব, আর হচ্ছে ঢিলা কলপ ঠিকঠাক মতো লইতে হইব। হ্যাঁ, আবার কেউ কেউ অনেকগুলো বউ রাখার কথাও বলে। মানে আমরা ইসলামকে আমরা একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসছি, যেটা ইসলামের খুব ছোট্ট একটা পার্ট, খুব অল্প কিছু আমল, অল্প কিছু আমলে এবং ধরনে বা সুন্নাতে ইসলামকে সীমাবদ্ধ করেছে। আল্লাহ আমাদের মাফ করুক। ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের নীতি এবং পলিসি ভিত্তি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের ব্যবসায়িক নীতি কি বলে, এইদিকে আমাদের কারো নজর নাই। আমরা মেসওয়াক দিয়ে দাঁত খিলাল করতেছি, কি বলে দাঁত মাজতেছি, উজুগের নামাজ পড়তেছি, কপালে দাগ ফালাই দিচ্ছি, আর মনে মনে ভাবতেছি বেহেশতে আমি আমার বাড়ি কনফার্ম করলাম। কিন্তু সমাজে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, ওজনে কম দিচ্ছে, মানুষ ফরজের উপর আজে বাজে কথা বলতেছে, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করতেছে। এইসব জায়গায় কারো কারো মাথা ব্যথা আছে, কারো কারো মাথা ব্যথা নাই। এবং ম্যাক্সিমামের জায়গা, ম্যাক্সিমাম মানুষের ইসলামের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, কূটনীতি, বিজনেস পলিসি, সমাজ কিভাবে হবে, বড় বড় ডাইমেনশন যেগুলো, যেগুলো বিগ প্যারামিটার, এগুলো জানেই না। জানে রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটতে হবে, টাকনো উপরে পায়জামা পরে রাখতে হইব, আর হলো তোমার এই জিনিসগুলো। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের জ্ঞান বাড়ায় দিক, আমরা যেন এটাকে খুব বড় আকারে ভাবতে পারি। বুঝতে পারছো কথাটা?
এই যে ধর্মান্ধ জনগোষ্ঠী, ধর্মান্ধ মানে ধর্মকে যারা অন্ধভাবে প্র্যাকটিস করে, ধর্মকে যারা না বুঝে না মেনে প্র্যাকটিস করে, ধর্মকে যারা ভুলভাবে নিয়ে অন্ধ হয়ে যায়, এদেরকে বলা হয় ধর্মান্ধ। ওই যে জ্ঞান যাদের যদি না থাকে এরাই ধর্মান্ধ হয়। ধর্ম ব্যবসা বাংলাদেশে এখন রমরমা, সব থেকে হট ব্যবসা, সব থেকে কম পুঁজিতে সব থেকে বেশি টাকা পাওয়া যায় যে ব্যবসাতে, ওইটার নাম কি? তো ইসলাম বলতে আমরা তো নামাজ বোঝাচ্ছে, ইসলাম ধর্ম নিয়ে এখন ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, ওই তো বললাম ধর্মের, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বললে এখানে কি আসে? সব আসে। সব, সব মানে সব। একটা মানুষের টোটাল লাইফের একদম হলিস্টিক একটা প্রসেস এটা। কিন্তু আমরা তো হলিস্টিক জিনিস বুঝিই না। ওই যে বললাম 4-5টা জিনিস, ঢিলাকুলুপ, মেসওয়াক ওই লাঠি দিয়ে করতে হইব, যেটা সুন্নতি মেসওয়াক, গাছের ডাল দিয়া, নিমের ডাল এটা। তারপরে তোমার হচ্ছে ওই যে টাকনোর উপর পায়জামা, ঢোলা পাঞ্জাবি, টুপি একটা চাপায় দিতে হইব। আর আরেক দল সেখানে অনেকগুলো বিয়ে করতে হবে, এটাও বলে। মানে অর্থাৎ খুব ছোট্ট একটা জায়গায় নিয়ে আসে আমরা ইসলামকে। আল্লাহ মানে আল্লাহ না জানে আমাদেরকে কিভাবে ধরবেন যে তোরা কি করছস, আমার হাবিবকে দিয়ে আমি কি পাঠাইছিলাম তোদের কাছে, আর তোরা কি করলি, তোরা কি প্র্যাকটিস করলি। মানে 100-র মধ্যে 2% নিয়ে তোরা তো ব্যস্ত হয়ে গেলি, বাকি 98%-এর দিকে তোরা তাকাইলি না। না জানি আল্লাহ আমাদেরকে কিভাবে ধরবেন। ও একটা কথা আছে, আমাকে না বাদ দে, এটা বললে আবার তোরা মন খারাপ করবি, বাদ দে। সাধারণ মানুষের সারল্য বা সরলতা, সাধারণ মানুষের সারল্য মানে হচ্ছে সরল মানুষের আবেগ অনুভূতি যেগুলো আছে এগুলোকে নিয়ে সহজে ব্যবসা করা যায় আর কি। এবং এটা আমরা দেখেছি, এটা উপন্যাসের মধ্যে মজিদ যেটা করছে, মজিদ ধর্মান্ধ মানুষের সাথে কি করেছে? ধর্ম ব্যবসা করেছে, সহজ কথা। এবারে দারিদ্র, এখানে একটা বড় অংশ জুড়ে আছে দারিদ্র, কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ, এবং দারিদ্র্যে তাদের জীবন আষ্টে পৃষ্ঠে বাধা। ওকে, বলেন না ভাই ইফতেখার? না রে, বলবো না, বাদ দে, তোরা মন খারাপ করবি। মসজিদের উক্তি, গ্রামবাসীর উদ্দেশ্যে মসজিদ বলছে আপনারা জাহেল, বেএলেম, আনপাড়ো। এগুলা আনপড়া আনপাড়ো এগুলো নিয়ে পরে কথা বলতেছি। আমরা উপন্যাসের প্লট বলি, তাইলে দেখবা তুমি পুরো উপন্যাস ধরে ফেলতে পারবা এক মুহূর্তের মধ্যে, কোনো ধরা কোনো ঘটনাই না। ব্যাকগ্রাউন্ডে আমার মেসেজ সহজে যাচ্ছে না কেন? সেন্ড বাটনের চাপ দিলেও যাচ্ছে না। না, মেসেজ আসতেছে, আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো। আমরা এখানে চলে যাই, লাল সালনে আলাপ করি, তাহলে সহজে বুঝতে পারবা। লাল সালু। আচ্ছা, এখানে চরিত্র কি কি আছে? মজিদ, তার স্ত্রী রহিমা, তারপরে হচ্ছে আরেক স্ত্রী জমিলা, তারপরে আছে হলো খালেক ব্যাপারী, খালেক ব্যাপারীর স্ত্রী আছে মানে আমিনা বিবি, ওদিকে ছোট ক্যারেক্টার, যাচ্ছি না। তারপরে আছে হলো তোমার তাহের কাদের, আকাশ, হাসুনির মা। ও ধরো অন্যান্য আর অনেকগুলো পাসিং শট আছে, পাসিং ক্যারেক্টার, সেদিকেই উপন্যাসের গল্প বলে বুঝতে পারবা। প্রথমত আমরা যেখানে ছিলাম সেটা হলো লাল সালু, নামকরণের সার্থকতা নিয়ে চলো আলোচনা করি। কেন এটার নামকরণ লাল সালু হইল? গ্রামাটিক্যালি দেখলে এই নামটা ভুল, কারণ লাল সালু, শালু কাপড় মানেই হচ্ছে লাল কাপড়, যেটা লাল কাপড় হলে শালু কাপড় বলে। এটা একটু উপরে উঠান না, স্ট্যান্ড বাই করেন, আর টেম্পারেচারটা কমাই দেন, 24, গরম লাগতেছে তো। 7-8 উপরের দিকে দেন, আর ওইটা 24 করে দেন। এখন খেয়াল করব পুরো ব্যাপারটা। লাল শালু, লাল মানেই শালু বা শালু মানেই লাল। সহজ কথায় লাল কাপড়কে শালু কাপড় বলা হয়। লাল কাপড় আরেক নাম শালু কাপড়। তো এখানে এই যে কথাটা এক জায়গায় হয়ে গেছে লাল শালু, এটা রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে হচ্ছে এটা বাহুল্য দোষে দুষ্ট হয়ে গেছে শব্দটা।
তারপরও সাহিত্যে এটা ঠিক আছে, সাহিত্যে ঠিক আছে এই কারণে, সাহিত্যে সাধারণত প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম কানুন খাটে না, তোমরা জানো এটা। সাহিত্যে এগুলোকে অ্যাপ্লাই করা যায় না। তোমরা 9-10-এ যে বইটা পড়ে আসছো তার আগের বই যেটা ছিল মনির চৌধুরীর গ্রামারের একেবারে শেষ চ্যাপ্টার, যেটা বাক্য পদ সংস্থাপনার ক্রম বা সিনটেক্স, ওই জায়গায় বলছে যে সাহিত্য অনেক কিছুকেই মেনটেন না করলেও চলে। যেমন তোমরা জুতা আবিষ্কার কবিতার মধ্যে পড়ছো, ভাষায় পাকা দাড়ি কহিলা গোবুচন্দ্র অশ্রু জলে পাকা দাড়ি ভাষায় ফেলছে। এখন যেটা অশ্রু আর যেটা জল, যেটা একত্র লিখলে কি হয়, বাহুল্য দোষ হয়। অশ্রু মানে তো চোখের জল, অশ্রুর পরে তো জল বলার দরকার নাই, তাই না? কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার না প্রথমত। তাহলে লাল শালু কাপড় মানে লাল কাপড়। এখন প্রতীকীভাবে নামটা কেন কারেক্ট? নামটা কারেক্ট এই কারণে, ওই যে মাছের পিঠের মতো উঁচু যে মাজার, সেই মাজারকে ঢেকে লাল শালু কাপড় দিয়ে, এটা দিয়ে হয়েছিল বিজনেস, এটা দিয়েই হয়েছে ওই জায়গায় সমস্ত ভণ্ডামি প্রতারণা। দ্যাটস ওয়াই লাল শালু। এখন আসো পেছনের জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, ব্যাকগ্রাউন্ড বা বিহাইন্ড দ্য সিন। উপমহাদেশে খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, ধরতে না পারলে বইল, কিছু কিছু কথা কঠিন হয়ে যেতে পারে। উপমহাদেশে ইসলাম যখন প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে প্রধানত সুফি সাধক দরবেশ উলিয়ার মাধ্যমে। কারণ তুমি দেখবা 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। যদি এই জায়গাটা ধরতে পারো আর কি, আমি এখন যেটা বলতেছি, যদি এটা বুঝতে পারো তাহলে উপন্যাসটা ধরা তোমার জন্য খুব সহজ হবে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু, তখন উমাইয়া খেলাফত চলে, হাজ্জাজ বিন ইউসুফ তখন খলিফা, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, এবং তিনি তখন সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু দখল করেন। সিন্ধু কোথায়? ভারত আর পাকিস্তানের যে সীমান্ত এলাকা, ওই জায়গায় হচ্ছে সিন্ধু। তো পলিটিক্যালি ইসলাম 712 খ্রিস্টাব্দ এখানে আসে, কিন্তু ভারতের মূল ভূখণ্ড পার হয়ে আমাদের অঞ্চলে এর বহু পরে আসে। ভারতের মূল ভূখণ্ডে রাজনৈতিকভাবে ইসলাম ঢুকে, সেটাও 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে আগ্রা, আজমির, জয়পুর এলাকা দখল করেন। তাও 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি চাঞ্জেরি রহমাতুল্লাহ, যার মাজার হচ্ছে আজমেরি, ওনার সহায়তায় দ্বিতীয়বারে মোহাম্মদ ঘুরি পরাজিত করেন তোমার পৃথ্বীরাজকে 1192 সালে। তারপরে বলতে পারো ইসলামের রাজনৈতিক ডাইমেনশন শুরু হয়েছে। এর আগে মানুষ মুসলমান ছিল অল্প, হাতে গোনা, ধর্মকে চর্চা করত, বুঝতে পারছো? বাট শাসন ক্ষমতা নিয়ে পলিটিক্যাল ইসলাম ইন করেছে হচ্ছে এই সময়টাই, খুব ভালো করে বুঝো। এবং এরপরে কিন্তু দিল্লি সালতানাতের শুরু, কুতুবউদ্দিন আইবেক, তোমরা যারা ইতিহাস টুকটাক জানো, কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে দিল্লি সালতানাতের শুরু। এরপরে কুতুবউদ্দিন আইবেকের দাস বা মামলুক বংশ, এরপরে আমরা অনেকগুলো বংশ দেখি। হ্যাঁ, তুগলকি বংশ থেকে শুরু করে সৈয়দ বংশ থেকে শুরু, নানান বংশ পার হইতে হইতে একসময় লোদি বংশ, মুঘলরাই পাবে সময়টা আসে। এখন এটা তো গেল দিল্লির কথা। বাংলাদেশ বা বাংলা অঞ্চলে ঢুকছে তার উপরে 1204-এ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা জয় করছেন তখন। তার আগে মুসলমান বঙ্গীয় এলাকাতে হাতে গোনা বা নাই বললেই চলে। তো উনি এসে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করলেন। তারপরে আস্তে আস্তে সুফি দরবেশরা এই এলাকাতে আসলো। তারও বহুত পরে ফখরুদ্দিন মুবারক শাহর আমলে, তোমরা জানো এই কাহিনী, ইবনে বতুতা যখন এই এলাকায় ঘুরতে আসছিলেন পর্যটক, তখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ সিলেট অঞ্চলে ইসলাম প্রচার করছেন, তাই না? হযরত শাহজালালের সাথে দেখা করার জন্য ইবনে বতুতা বাংলা অঞ্চলে আসছিলেন। লম্বা হিস্ট্রি, দিকে আমি যাচ্ছি না। তাহলে দেখো এই 1200-1300 সাল, যেটা তখন থেকে ইসলামের বলতে পারো বাংলাদেশে বা এই অঞ্চলে বঙ্গ এলাকায় শুরু হয়েছে। এবং দাওয়াত যারা দিয়েছেন, এই প্রচার কার্যক্রম যারা করছেন, তারা মূলত উলিয়াগণ, সুফি সাধক দরবেশরা। সহজ করে বললে তুমি দেখো, সিলেটে হযরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাই, চিটাগাঙ্গে হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাই, তারপরে তোমার হচ্ছে রাজশাহী হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ, বগুড়ায় হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ, মহাস্থানগড়ে যার মাজার, শাহ আলী বগদাদির মাজার হচ্ছে মিরপুরে। তো এনাদের মাজারগুলো দেখলেই বুঝবা, বা খান জাহান আলী উনি প্রচার করেছেন খুলনাতে বাগেরহাট এলাকায়, বুঝবা যে তারা এই এলাকাকে আবাদ করছেন, ইসলামে আবাদ। তো স্বাভাবিকভাবেই তাদের প্রতি একটা ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা মানুষের থাকবে, এটাই তো স্বাভাবিক, তাদেরকে ভালোবাসবেন। আর ইসলামে উলিয়াদের কাছাকাছি যেতে বলা হয়েছে, কোরআনে বলা আছে তোমরা সাদেকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও, কাছাকাছি যাও, তাদের সোহবতে থাকো। তো তাদেরকে মানুষ ভালোবাসছে। পরবর্তীতে তাদেরকে যেখানে দাফন করা হয়েছে, মানুষ যে মাজারগুলো জিয়ারত করছে, কবর বা মাজার বা মাকবারা জিয়ারত করার অনুমতি আছে ইসলামে।
কিন্তু একদল ভণ্ড, একদল বদমাইশ লোক এই মাজারকে কেন্দ্র করে একটা ব্যবসা তৈরি করছে। মূর্খ মানুষ যারা, যারা কিছু বোঝে না, যাদের মধ্যে জাহেলিয়ত আছে, ওই যে আলেম আর আবেদের পার্থক্য বলছিলাম, যাদের মধ্যে জাহেলিয়ত আছে, যারা বোঝে না, তাদেরকে এই মাজার দিয়ে মিসলিড করে কিছু ভণ্ড মানুষ দুনিয়াবী স্বার্থ হাসিল করছে, পাশাপাশি ইমান আকীদা লুটপাট করছে সাধারণ মানুষের। ওই যে মাজারে গিয়ে শিরকি কাজ করা, বিদাতি কাজ করা, বা ওখানে গিয়ে কুফরিতে লিপ্ত হওয়া। তুমি অলিয়া উলিয়ার মাজারে যাবা, ওখানে জিয়ারত করবা, তার ইতিহাস জানবা, তার জীবন দর্শনকে বোঝার চেষ্টা করবা। তুমি সিলেটে গেলে হযরত শাহজালালের মাজার জিয়ারত করার পাশাপাশি তার জেহাদ সম্পর্কে জানবা, গুরু গোবিন্দের সাথে তিনি কিভাবে লড়াই করছিলেন সেটা জানবা, তিনি কিভাবে ইসলামকে এলাকায় এনেছিলেন সেটা জানবা, তার জীবন থেকে শেখার চেষ্টা করবা। ওখানে গিয়ে ঢোলবাড়ি দেওয়ার জন্য তো তুমি যাও নাই, তুমি জিয়ারতের উদ্দেশ্যে গেছো। এটা একজন মুসলমানের আকীদা হবে। কিন্তু আমরা দেখেছি মাজারগুলোকে কেন্দ্র করে ভণ্ডামি হয়েছে, এবং পরবর্তীতে এই ধারা আরেক দল ভণ্ড প্রতিষ্ঠা দিছে। বুঝতে পারছো? এবং এটার কারণে যেটা হয়েছে, হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, আল্লাহ মাফ করুক। এবং মাজারকে কেন্দ্র করে একটা বিরাট শূন্য পয়সা থেকে, জিরো টাকা থেকে, জিরো কারেন্সি থেকে কোটি কারেন্সির বিজনেস তৈরি হয়েছে বাংলাদেশে। এবং এই চিত্রটাই লাল সালু উপন্যাসে দেখানো হয়েছে। বুঝতে পারছো? এখানে মসজিদকে আমরা দেখি, সেই দূর দেশ থেকে সে আসে, আয়সা, সে নিজে আসলে গরিব ছিল, আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য মোহাম্মদনগরে আয়সা একটা পুরাতন কবরকে সে বলে এটা হচ্ছে মুদাসসির পীরের মাজার, এটাকে আপনারা অযত্ন অবহেলায় ফেলায় রাখছেন, এখন এটা যত্ন করতে হইব। হুজুর আবার স্বপ্নে বলছেন, তখন জঙ্গল সাফ করে এই জায়গায় মাজার প্রতিষ্ঠা দেওয়া হয়, ওই জায়গায় লাল শালু কবর বিছায় দেওয়া হয়, আগরবাতি মোমবাতি জ্বলতে থাকে, আর মসজিদ হয়ে যায় সেই মাজারের খাদেম। এবং যেহেতু হুজুরের ওই স্বপ্নে পাওয়া আদেশ বলে সেই জায়গায় আসছে, খাদেম হয়েছে, সবাই ধরেই নেয় যে মসজিদের আধ্যাত্মিক পাওয়ার আছে, রুহানি তাকত আছে, বা স্পিরিচুয়াল পাওয়ার আছে। তার প্রতি একটা সহজ স্বাভাবিক আনুগত্য তৈরি হয় মানুষের, এবং সেটাকে কাজে লাগায় মসজিদ ওই জায়গায় তার ধর্মীয় সামাজিক আধিপত্যকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করে। সবাই তার কথা শুনে, বলতে পারো যে তার কথাই উঠে বসে ওই সোসাইটি। ওখানকার সব থেকে যে শক্তিশালী মানুষ ওই গ্রামের, টাকায় পয়সায় ধনে জনে খালেক ব্যাপারী, এই খালেক ব্যাপারীর মানে মসজিদের সব থেকে আস্থাভাজন কাছের মানুষ হয়, এবং তাকে কাজে লাগায় মসজিদ পরবর্তীতে স্বার্থ উদ্ধার করে। সেই গল্পই তোমাদের এখন শোনাবো। এ পর্যন্ত যা যা বলছি এগুলো বুঝছো কিনা বলো? বুঝছো এই জায়গাগুলো? আব্দুর রহমান, থ্যাংক ইউ, ভালো আছি। আসো এবার ভিতরে প্রবেশ করি। মসজিদ আসলো, আয়সা সবাইকে চমকে দিল। কিভাবে চমকে দিল? কারণ সাধারণ মানুষ নাটকীয়তা পছন্দ করে, ভুং ভাং পছন্দ করে। রাস্তায় দেখবা পাগলা দৌড় মারছে, মাথার চুল লম্বা, সবাই বলতেছে আরে আরে বাবা বাবা। যাই হোক, তো মানুষ নাটকের পক্ষপাতী। মসজিদ মোহাম্মদনগরে ঢোকার সময় সবাই দেখায় রাস্তার মাঝখানে মোনাজাত ধরে বসছে, পাবলিক কো সর্বনাশ, উনি কিরা, বিশাল আল্লাহ ললি মনে হয়। এই আল্লাহ ললির ভং দিয়া প্রথমত সে গ্রামে ঢোকে। ঢোকার পরে আয়সা ওই পুরাতন কবরকে খুঁজে বাই করে বলছে এটা হচ্ছে গিয়ে মাজার, মুদাসসির পীরের মাজার। হুজুর আমার স্বপ্নে বলছেন, আমি যেন সেটা চর্চা করি। মানুষ তার প্রতি অনুগত হয় এবং মাজার তৈরি হয়। তৈরি হলে আমরা আস্তে আস্তে দেখি, উপন্যাসের ভিতরে বারবার এই কথাটা আছে, মাজারটা ছিল তার শক্তির উৎস। মাজার তার শক্তির উৎস মানে হচ্ছে এই, যেহেতু মাজার এখানে আছে, সাধারণ মানুষ জানতো না, ভালো মতো বুঝবা, এটা অনেক পুরাতন একটা কবর। ওই গ্রামের যাদের বয়স ৮০ তারাও জানে না এই কবরটা কার। মসজিদ সব খোঁজ খবর নিয়ে আসছে। তা ৮০ বছরের বেড়া যদি ৭০ বছর আগে কবরটা হইতো, উনি বলতে পারতেন অমুকের কবর। তো মসজিদ যে পুরান কবরকে মাজার বলে দাবি করছে, ওইটা আসলে কার কবর বা আদৌ মাজার কিনা বা কোনো আল্লাহর অলির কবর কিনা, এটা কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পারে নাই। তারা মাইনেই নিছে, কারণ জানে না তো। এখন এই মসজিদ আবার সেই মাজারের খাদেম স্বপ্নে আদিষ্ট হয়ে আসছে, মানুষের আনুগত্য সে পায়া গেল ১ নম্বর। ২ নম্বর, সে আনুগত্য পায়া এবার এখন মাজারকে কেন্দ্র করে সে তার একটা ধর্মীয় চর্চা শুরু করলো। বুঝতে পারছো? একেবারে ধরো জিকির আজকার, ধর্মীয় আলোচনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। মানুষ সেখানে বিভিন্ন রকমের ধরো মানতের টাকা বা দান টান করা শুরু করলো, এসব টাকা পয়সা এখানে আসলো।
সাধারণত মাজারে গেলে মানুষ টাকা দিয়ে আসে। কেউ কেউ হচ্ছে তোমার ওই মুরগি দেয়, গরু দেয়, ছাগল দেয়, খাসি দেয়, ইত্যাদি করে। দিলে এগুলা বিক্রি করে মসজিদ হয়ে গেল প্রচুর টাকার মালিক, বা এগুলা দিয়ে মাজারের টাকা মাইরা সে হয়ে গেল অনেক টাকার মালিক। এবং পরবর্তীতে যার কিছুই ছিল না, সে ঘর তৈরি করে, সে বিয়ে করে প্রথমত একটা বিধবা মেয়েকে, রহিমাকে। সে রহিমা আবার সহজ সরল, রহিমা তার কথায় উঠে আর বসে। রহিমা বলতে পারো তার যে মতবাদ আছে এটাকে গ্রামে প্রচার করার ক্ষেত্রে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করছে। কারণ রহিমা সবার কাছে প্রচার করছে যে মসজিদের মধ্যে রুহানি তাকত আছে। কিভাবে? রহিমা এক জায়গায় কথায় কথায় বলছে যে কোন মহিলার বাচ্চা হবে আর কোন মহিলার বাচ্চা হবে না উনি দেখলে বুঝতে পারেন। মহিলাদের পেটে বেরি থাকে, কারো যদি 7 বেরি, কারো 8 বেরি, কারো 14 বেরি। এখন কার বাচ্চা হবে কার হবে না এটা মসজিদ বুঝতে পারে। কারণ কার পেটে বেরি আছে, বেরি আসলে কি এটা কেউ জিজ্ঞেস করে না। আর মসজিদ কেমনে বুঝে এটাও কেউ জিজ্ঞেস করে না। এক পর্যায়ে জানতে চেয়েছে মসজিদ কিভাবে জানে বাচ্চা হবে কি হবে না। তখন রহিমা বলছে তা নিজে ক্ষুধার মানুষ, তা নিজে ক্ষুধার মানুষ মানে তিনি যে আল্লাহওয়ালা মানুষ, তার যে ইলমে মানে একটা ব্যাপার আছে ইত্যাদি। সো রহিমা তার অনুগত মানুষ, তার স্ত্রী হয়ে সেগুলোকে প্রচার করছে, মানুষ এগুলোকে বিশ্বাস করছে। এবার মসজিদের কাছে পানি পরানো থেকে নেওয়া থেকে শুরু করে সবকিছু করছে মানুষ। এবং এটাকে কাজে লাগায় মসজিদ ওই গ্রামে এমন আধিপত্য ক্রিয়েট করছে, এমন একটা শক্তি ক্রিয়েট করছে, তার বিপক্ষে কেউ যেতে পারে নাই। এই আক্কাস আইসা এক পর্যায়ে গ্রামে একটা স্কুল দিব, ছেলে পেলে পড়াশোনা করব, বাংলা শিখবো, ইংরেজি শিখবো। মসজিদ দেখছে যদি স্কুল হয় তাহলে মাদ্রাসার মক্তবে মানুষ আসবে না, মাজারে যায় সে মক্তবের পড়াশোনা করে, এখানে আসবে না, টাকা কমে যাবে। আবার শিক্ষা দীক্ষা হইলে তার ব্যাপারে কথা বলার মতো লোক তৈরি হবে। সো আক্কাসকে সে গ্রাম থেকে বিতাড়িত করে। খালেক ব্যাপারের 2 স্ত্রী, বড় স্ত্রীর তোমার হচ্ছে বাচ্চা হয় না, আমিনা বিবির বাচ্চা হয় না, ছোট হচ্ছে তানু বিবির বাচ্চা হয়। আর নারী মাত্রই মাতৃত্বকে চাইবেন, এটাই স্বাভাবিক, তাই না? তো এখন তিনি আরেকজন পীর সাহেব আসছে, আওয়ালপুরের পীর, ওই গ্রামের আরেক জায়গায় পাশে। ওই পীর সাহেবের কাছে পানি পরানোর জন্য ধলা মিয়ারে পাঠাইছিল যে আমার একটু পানি পরা নিয়ে এসে দেন, আল্লাহ যেন এর উসিলে আমার সন্তান দান করে। তো ধলা মিয়া আবার ওই জায়গায় না গিয়ে গেছে মসজিদের কাছে। তো মসজিদ যখন শুনছে যে আমি গ্রামে আছি, আমাকে বাদ দিয়ে ওই ওই আওয়ালপুরের পীর সাহেবের কাছে পানি পরা আনতে যায়, এত বড় সাহস, ঘোড়া ডিঙ্গায় ঘাস খায়, এই প্রতিশোধ মসজিদ আবার নিছে। কেন? কারণ খালেক ব্যাপারে যেহেতু মসজিদের অনুগত মানুষ, এবার খালেক ব্যাপারে ভুলভাল মানে মসজিদ তাকে ভুলভাল বুঝাইছে। কার ব্যাপারে? ওই খালেক ব্যাপারের স্ত্রীর ব্যাপারে, যে তার চরিত্র ভালো না, এটা হয়েছে ওটা হয়েছে, বুঝায়া খালেক ব্যাপারের মাধ্যমে তার স্ত্রীকে তালাক পর্যন্ত দেয়া হয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় খারাপ। অর্থাৎ আকাশকে গ্রাম থেকে বিতাড়িত করা, খালেক ব্যাপারীকে দিয়ে তার বউকে তালাক দেওয়ানো, তাহের কাদেরের বাপকে গ্রাম ছাড়া করে দেওয়া, নানান কর্মকাণ্ড সে করছে। তার একটাই কারণ ছিল, তার কারণ হচ্ছে অস্তিত্ববাদ। তার নিজের যে অস্তিত্ব আছে এটাকে সে টিকায় রাখার জন্যই সে তোমার হচ্ছে এই কাজগুলো করছে। এই অস্তিত্ববাদী ক্যারেক্টার, এটা তার অস্তিত্ব। ইংলিশে একটা থিওরি আছে, এটাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম। তোমরা শুনছো এটা? এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ, একটা থিওরি আছে। মানে মানুষ নিজের জৈব অস্তিত্বকে সব থেকে বেশি প্রাধান্য দিবে। জৈব অস্তিত্ব মানে ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া, এটা। তো মসজিদ যত কিছু করছে একেবারে সুচিন্তিত ভাবে প্ল্যান করে ঠান্ডা মাথায় করছে। এমন না, দেখবা যে মানুষ অনেক সময় ভুলভাবে বিশ্বাস করছে ধর্মকে, ভুলটাকে চর্চা করতেছে, সে নিজে সঠিক মনে করেই করতেছে। সে কিন্তু জানে না সে ভুলের মধ্যে আছে, সে মনে করতেছে সে ঠিকের মধ্যে আছে, অথচ সে ভুল। মসজিদ কিন্তু এমন না, মসজিদ ঠান্ডা মাথায় খেলছে। মসজিদ জানে সে ভণ্ডামি করতেছে, মসজিদ জানে সে ভালো থাকার জন্য করতেছে, মসজিদ জানে সে মিথ্যা বলতেছে, এই জন্য সে মাঝে মধ্যে আল্লাহর কাছে আবার তওবাও করে। এই সব কিছু সে করছে তার নিজের অস্তিত্বকে টিকায় রাখার জন্য, আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। এই মসজিদ একটা অস্তিত্ববাদী ক্যারেক্টার, বুঝছো? এবং তুমি এখন প্রশ্ন করবে তাহলে এর পরিণতি কি হইলো? পরিণতি কিছুই হইলো না। সমাজের শোষকরা ছিল, আছে, থাকবে। আমরা শেষ দিকে দেখি জমিলাকে বিয়ে করে আনে আরেকটা মসজিদ, দ্বিতীয় বিয়ে করে কম বয়স্ক মেয়ে, এবং জমিলা মসজিদের অনুগত থাকে না, তার মুখের উপরে থুতু দেয়, নামাজ পড়ে না, ঘুমায় যায়, ইত্যাদি ইত্যাদি। এবং এই জমিলাকে শাস্তি দেওয়ার জন্য মসজিদ বলছে ওরে জিনে ধরছে। তো জিনের আসর কাটানোর জন্য জমিলার নিয়ে বাইধা রাখছে। কোথায় বাঁধছে? মাজারের খুঁটির সাথে। এবং ওই জায়গায় বৃষ্টি হয়েছে, জমিলা অজ্ঞান হয়ে পড়ে থাকে, আয়সা ঝড়ে সবকিছু উড়ায় টুড়ায় নিয়ে যায়, শিলাবৃষ্টি হয়, পরের দিন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখছি। এবং মানুষ খুব হতাশ থাকে ওই জায়গায়। তখন মসজিদ গিয়ে সেই জায়গায় ওই মানুষগুলোকে আবার উৎসাহ দেয়, বলে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তাওয়াক্কুল রাখো, আল্লাহ রিজিক দিবেন, সুতরাং তোমরা হতাশ হয়েও না। মানুষ তার কথা খুব মন দিয়ে শুনে এবং ব্যাপকভাবে বিশ্বাস করে। এবং শেষ লাইনটাই হচ্ছে এমন, বিশ্বাসের পাথরে যেন খোদা এসে চোখ, অর্থাৎ সবাই খুব শক্তিশালীভাবে তার কথাকে বিশ্বাস করে এবং মেনে নেয়।
এর মানে হচ্ছে মসজিদরা ধাক্কা খায় কিন্তু টিকে যায় কেন? ধর্মান্ধ মানুষের কারণে। বুঝছো এবার? বলো। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? বাচ্চারা ওকে, এখন আসো যে এই জিনিসগুলোই আমরা এখানে উক্তি আকারে রাখছি। এখন তুমি জানো একটা উপন্যাস, ভাই যদি একটা পার্টও আলোচনা করি, এটা ধরে ধরে বলি আর কি, তাহলে আমার ক্লাস আজকে আমি শেষ করতে পারবো না, তাই না? সো ক্লাসের অ্যাজ ইউজুয়াল রিদমে ভাই আগাইছি। এখানে ব্যাকরণিক শ্রেণী দেখবা এবং আমরা একটু এমসিকিউ নিয়ে আলাপ করবো। মসজিদের মোহাম্মদ গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। নাটকীয় মানে মানুষকে অবাক করে দেওয়া আর কি। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখ? রহিমার জমিদার আক্কাসের মসজিদের। শত্রুর আভাস পাইলে যেমন করে সতর্ক হয়ে যায় তেমন করে সতর্ক হয়ে ওঠে কার চোখ? রহিমার চোখ নাকি জমিলার চোখ? আক্কাসের চোখ নাকি মসজিদের চোখ? এটা তো আক্কাসের না, প্রথমত এটা বাদ। আক্কাসকে নিয়ে এমন কোনো কথাবার্তা নাই। দ্বিতীয়ত আমরা মসজিদ ক্যারেক্টারের মধ্যে এমন কিছু দেখি না, এরকম আমরা নিতে পারবো না। এখন রহিমা আর জমিলা এই দুই ক্যারেক্টারের মধ্যে থেকে আমরা খুঁজবো যে শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ, তাইলে আমরা এখান থেকে কাকে নিতে পারি? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 23-24 কোশ্চেন, এটা ঢাবির সিতে আসা 23-24 কোশ্চেন। শত্রু আভাস পাওয়া হরিণের মতো সতর্ক করে তার চোখ, জমিলার চোখ। কারণ জমিলাকে মজিদ যে লেভেলের ফলো আপ করতো, হ্যাঁ, সে নামাজ পড়ে কিনা, সে ঘুমায় গেছে কিনা, ইত্যাদি ইত্যাদি, তার বিয়ে করার পরে। কারণ প্রথমে সে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করছিল, পরে কম বয়স্ক মেয়ে বিয়ে করে নিয়ে আসে। ওই কম বয়স্ক মেয়েটা মজিদকে দেখতে পারতো না। বুঝতে পারছো? উত্তর হল জমিলা। মজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করে দেয়? ধর্ম, জন্ম মৃত্যু, অশিক্ষা, নির্বুদ্ধিতা। মজিদ সতর্ক করে ধর্মের বিষয়ে, এটাই তার উপাদান। দিবারাত্রির কাব্য কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আলোচনা থেকে আসছে, শুরুতে যে আলোচনা আছে ওখান থেকে আসছে। লালসার উপন্যাসের ফরাসি অনুবাদক কে? ফরাসি অনুবাদক হচ্ছে আলবের কামু, অ্যানি, এখনো সিমন দা বোভোয়ার, অ্যান মেরি। এরপরে সিরাজউদ্দৌলা। কবি লেখক পরিচিতি এজ ইউজুয়াল তোমরা পড়বা, এবং সিরাজউদ্দৌলা পড়াইলে আমি অনেক সময় দেখছি ফুলাবান খুব মন খারাপ করে, কারণ সত্য কথা বলে দিই, এই জন্য মন খারাপ করে। এখান থেকে তার বিশেষ তথ্য, কর্মজীবন এগুলো একটু দেখো। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী নজরুলের নবযুগ পত্রিকায় তিনি কাজ করেছিলেন, এবং এটা ঢাবিতে আসছে মনে হয় গত কোন বছর যেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা প্রকাশের গুরু দায়িত্ব পালন করেন। পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে অভিযান কই থেকে প্রকাশ হয়েছিল? কলকাতা। এরপরে বিশেষ তথ্য, তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়েছিল তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র। সমকাল খুব বিখ্যাত ছিল তখন। পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করা এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ এবং এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত করা হয়েছিল সমকালের। এরপর উল্লেখযোগ্য রচনা, আমাদের সংগ্রাম চলবে, বাংলা ছাড়ো ইত্যাদি তার বিখ্যাত গান। এরপরে সিরাজউদ্দৌলা ছাড়াও তার আরো কিছু নাটক আছে, মাকড়সা, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাউল, মাটিয়ার অশ্রু, পূরবী, নতুন সকাল। এরপরে অনুবাদ আছে রুবায়াত উমর খৈয়াম, সেন্ট লুইস স্মৃতিগুলো তার অনুবাদ, কবিতা প্রসন্ন স্বর, বৈরী বৃষ্টিতে ইত্যাদি। এরপরে পুরস্কার আছে, ও মারা গেছেন 1975 সালের 5 আগস্ট, তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আসো আমরা একটু নাটক নিয়ে আলাপ করি। নাটক নিয়ে আলাপ করবার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। বলো, তোমরা সিরাজউদ্দৌলা নাটক সবটা পড়ছো নাকি আজকে শুনতে আসছো প্রথম? আওয়াজ দিও। পড়ছো নাকি আজকে শুনতে আসছো? পড়ছো না? এই নাটক পড়লে সিরাজের প্রতি আমাদের একটা প্রচ্ছন্ন উইকনেস বা একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়, খুব সিম্পলি। কিন্তু এই সিম্প্যাথি ক্রিয়েট হওয়ার আগে তোমাকে কিছু বাস্তবতা চেক দিতে হবে। সিরাজউদ্দৌলার মূল কথা বলে দিই তোমারে আমি, হ্যাঁ।
দেখো ইংরেজরা 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করছে। 1608 সালে তারা এখানে সম্রাট জাহাঙ্গীরের সময় ব্যবসা করতে আসছে। তুমি রাউন্ড ফিগার থেকেই ধরো সহজে বোঝার জন্য। 1757 সালে তারা সিরাজউদ্দৌলার সাথে ফাইট করছে পলাশির প্রান্তরে, করে তারা বাংলা, বিহার এবং উড়িষ্যাকে দখল করে নিছে বলতে পারো। শুরুতেই কিন্তু পুরা দখল করে নাই, দেওয়ানি নিছে, এরপরে আস্তে আস্তে তারা দখল করছে 1757-তে। তাহলে এই জার্নিটা 150 বছরের জার্নি। দেখো খেয়াল করো, 1608 থেকেও তুমি যদি ধরো 149 বছর, তাই না? এই 150 বছর ধরে তারা খালি প্ল্যান করছে, তারপরে 150 বছর পরে তারা হিট করছে, হিট করে তারা দখল করছে। এটা হলো ইংরেজদের উপনিবেশ তৈরির প্রক্রিয়া। উপনিবেশ কি? উপনিবেশ হইলো আমি আমার দেশের মূল ভূখণ্ড তো আমার কাছে থাকবেই, এটা বাদ দিয়ে গিয়ে যখন বহির্বিশ্বে অন্য কোনো দেশকে দখল করব, করে সেটাকে শাসন করব, শোষণ করব, ওই দেশের মার্কেটে আমার প্রোডাক্ট নিয়ে সেল করব, সেখান থেকে আবার প্রফিট করব, অর্থাৎ আমার দখল করা অন্য কোনো ভূখণ্ড, সেটা হবে আমার উপনিবেশ। ধরো অনুমান করো আমরা যদি এখন মালদ্বীপ দখল করে নিই, নিয়ে যদি এটাকে আমরা আমাদের মতো করে শাসন করি, তাহলে বাংলাদেশ তো আমাদের দেশ, মালদ্বীপ হবে আমাদের উপনিবেশ। ব্রিটিশরা ওই সময় আমাদেরকে উপনিবেশে রূপান্তর করছিল এবং এভাবে তারা আস্তে আস্তে একটা সময় ছিল তার পরবর্তীতে পৃথিবীর প্রায় অর্ধেক এরিয়া ব্রিটিশরা দখল করে রাখছিল এবং ইউরোপের দেশগুলোর মধ্যে উপনিবেশ তৈরি করবার একটা কম্পিটিশন চলছিল। তুমি দেখবা সারা বিশ্বের দেশগুলো, কেউ পর্তুগালের উপনিবেশ, কেউ স্পেনের, কেউ নেদারল্যান্ডের, দেখো নাই? কোনোটা হচ্ছে ফ্রান্সের, কোনোটা হচ্ছে তোমার ইংল্যান্ডের। এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আর্জেন্টিনার ভাষাই হয়ে গেছে স্প্যানিশ। স্পেন এটাকে দখল করে রাখছিল। ব্রাজিলের ভাষায় হচ্ছে পর্তুগিজ, পর্তুগাল দখল করে রাখছিল ব্রাজিলকে। বুঝতে পারছো আমার কথাটা? তো আমাদের এর আগে দখল করছিল ব্রিটিশরা। তো যখন উপনিবেশ তৈরি করতে চায়, তারা কেসা বলে আমি তোমার দখল করব। শয়তানের লক্ষণ কি? শয়তান আসা বলবে এই নামাজ পড়িস না, এটা বলবে? এটা বলবে না। শয়তান আসা ভালো কথা বলবে তোমার, বইলা সুন্দর করে আগে ম্যানেজ করবে, পরে আস্তে আস্তে তোমার নামাজ থেকে দূরে সরাবে, ঠিক না? ব্যাপারটা এমন আর কি। তারা এসে বলছে আমরা ব্যবসা করুম, এই ব্যবসা করুম কয়া ঢুকছে, তারপরে আস্তে আস্তে যা করার করছে, সেই কাহিনী তোমরা জানো। এবং যখন 1757 সালে ইংরেজরা ষড়যন্ত্রমূলক ভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং হত্যা করে, তখন কিন্তু ইংরেজের বাহিনীতে যে শক্তি ছিল, যে সৈন্য সংখ্যা ছিল, তার থেকে কয়েক গুণ বেশি ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার। কিন্তু সিরাজউদ্দৌলা পারলেন না কেন? পারলেন না বিশ্বাসঘাতকতার কারণে। ব্রিটিশদের কাছ থেকে বাংলাকে করদ হিসেবে আলাদা করে স্বাধীন করেছিলেন নবাবরা। এটা শুরু হয়েছিল মুর্শিদ কুলি খানকে দিয়ে। অর্থাৎ তারা টাকা পাবে আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে, মুঘলরা দিল্লিতে বসে, আর বাংলাকে আমরা আমাদের মতো করে শাসন করব, এটা নবাবী শাসন। তো তখন পরবর্তীতে যখন আলীবর্দী খান নবাব হন, আলীবর্দী খানের ছেলে না থাকায় তিনি তার মেয়ের ছেলে নাতি সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকারী মনোনীত করেন। এটা মানে নিতে পারে নাই কাছের মানুষজনই, সিরাজউদ্দৌলা খালাই মানতে পারে না, এটা মানে ঘষেরই মানতে পারে নাই। এখন তোমার কাছের মানুষ যখন শত্রু হবে, তুমি বিপদে পড়বা, এটা খুব স্বাভাবিক। কাছের মানুষ শত্রু হলে বিপদে পড়বা। দূরের মানুষ বড় জোর তোমার বাঁশ দিয়ে বাড়ি দিতে পারবে, কিন্তু বুকে যদি ছুরি ঢুকাইতে হয় তোমার কাছে আসা ঢুকাইতে হবে, ঠিক না? তো কাছের মানুষ বড় আঘাত করবার মতো সুযোগ পায়, এবং এই সুযোগ কাজে লাগাইছে ঘসেটি বেগম, ষড়যন্ত্রকারী। এখন দেখো, শত্রুর শত্রু বন্ধু হয়। সিরাজের কিছু কমন শত্রু ছিল। কমন শত্রু হচ্ছে ইংরেজের টার্গেট সিরাজকে সরাই দেওয়া, ঘসেটি বেগমের টার্গেট সিরাজকে সরাই দেওয়া, মির্জাফরের টার্গেট সিরাজকে সরাই দেওয়া। তাহলে তারা সবাই মিলে বন্ধু হবে, এটাই স্বাভাবিক, কারণ সিরাজের শত্রু যারা তারা সবাই কমন ফ্রেন্ডস, তাই না? সো এই কমন ফ্রেন্ডস সবার স্বার্থ এক, সিরাজকে সরানো, কারণ সিরাজ তাদের পথের কাঁটা। এখন সিরাজউদ্দৌলাকে সরাই দিয়ে ওই জায়গায় নবাব হওয়ার খায়েশ জাগছে হচ্ছে মির্জাফরের, আর ইংরেজরা বলছে আমরা ক্ষমতা নিব না, আপনারাই বসবেন, তবে সিরাজকে আমরা সরাই দিব। আর ঘসেটি বেগমের প্রথমে রাজমাতা হওয়ার ইচ্ছা ছিল, পরবর্তীতে সে রাজমাতা না হইলেও সিরাজের সরানোর পক্ষে তার সমর্থন ছিল। এরকম ইতিহাস থেকে বলছি কথাগুলো, এগুলো নাটকেও আছে। এখন ওই জায়গায় তুমি দেখো সিরাজের যে ভুল, আমি যে বলছিলাম আমি সত্য বলে দিই, অনেক সময় অনেকে কষ্ট পায়। সিরাজের যে ভুল ছিল, নবাবের অদূরদর্শিতা, এই শুধু অদূরদর্শিতা বললে কম বলা হয়। তুমি যখন রাজনীতি করবা, পলিটিক্সে দুইটা পলিসি আছে, দুইটা। হয় তুমি শত্রুকে ধ্বংস করে দিবে, না হয় শত্রু তোমাকে ধ্বংস করে দেবে। খুব ভালো করে বুঝবা, এখানে দুইটা ডাইমেনশনের বাইরে যাওয়ার চান্স নাই। হয় তুমি তোমার প্রতিপক্ষকে মেরে ফেলবে,
ধ্বংস করে দিবে, আদারওয়াইজ তারা তোমাকে মেরে ফেলবে। এবং তোমরা বলো মরে যাওয়া ভালো না মাইরা ফেলা ভালো? তোমরা বলো ভাই মাইরা ফেলা তো খারাপ কাজ, মাইরা ফেলার বিপরীতে কি? আমাকে মেরে ফেলবে। সো নিজে মরে যাওয়ার থেকে শত্রুকে মেরে ফেলাটাই উত্তম, যেটা সিরাজ করে নাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টেজ সিরাজ ধরতে পারছিল যে প্রাসাদে রাজনীতি হচ্ছে ভিন্নভাবে, সিরাজের বিরুদ্ধে, এবং তারা সিরাজকে হত্যা করতে চায় বা সিরাজকে তারা সরাইতে চায়। সিরাজ সব জানার পরেও এই ঘসেটি বেগম তারপরে মীর জাফর তাদেরকে ছেড়ে দেয়, তাদেরকে প্রতিজ্ঞা করায় যে তোমরা আমার বিরুদ্ধে আর কিছু করবে না, প্রতিজ্ঞা করো। আমি অনেক সময় ফান করে বলি ব্যাপারটা অনেকটা এরকম, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড প্রতিজ্ঞা করতেছে বলো আমাকে ছেড়ে যাবে না, বলো আমাকে কি করবে না, ছেড়ে যাবে না। এখন ওয়ান্স আ লায়ার অলওয়েজ আ লায়ার, বুঝতে পারছো কথাটা? যে একবার যে মিথ্যা বলে সে সবসময় বলতে পারে, যে একবার বিশ্বাসঘাতকতা করে সে পরেও করতে পারে। কিন্তু সিরাজ এই বিশ্বাসঘাতকদের ছেড়ে দিছে, এটাই হচ্ছে তার মূল কারণ। ওই জায়গায় সিরাজের উচিত ছিল প্রথমত মীর জাফরকে হত্যা করা, ঘসিদি বেগমকে হত্যা করা, ইংরেজদেরকে যখন সে কলকাতা থেকে সরাইছিল ইংরেজদেরকে দমন করে দেওয়া, একদম টোটালি দমন করে দেওয়া, বাংলা থেকে বিতাড়িত করে দেওয়া, মুঘলদের সাহায্য নিয়ে, মুঘলদের হেল্প নিয়ে তখন ইংরেজদেরকে ওই সময় খেলে দেওয়া দরকার ছিল, তার কিন্তু সে করে নাই, সে সরাই দিছে। এখন তুমি কুত্তারে খেদাই দিবা, সে আবার দৌড়ে আসবে না। বিয়ে বাড়ির কুত্তা দেখছো না, ওই যে গ্রামে দেখবা বিয়ে বাড়ি হচ্ছে তো এক পাশে যে হাড় মাংস থাকে বরযাত্রীরা খাওয়ার সময়, যে এক পাশে ধরো হাড় মাংস গুলো নিয়ে ফেলায় খাওয়া দাওয়া শেষ টেবিল থেকে, তো কুত্তা আসে ওই জায়গায় এবং অনেকগুলো কুত্তা ঘেউ ঘেউ করে, বিয়ে বাড়ির পরিবেশ নষ্ট করে। তখন দেখবা কেউ কেউ কুত্তারে খেদায়, লাঠি নিয়ে ধাওয়া দেয়, কুত্তা দৌড়ায় চলে যায়, গিয়ে কেউ জায়গায় থাকে না, আবার ফিরে আসে, কুত্তা আবার ফিরে আসে। তো নবাব ইংরেজদেরকে খেদাইছে কই থেকে? আলীনগর থেকে, কলকাতা থেকে। তো লাভ হয়েছে কি? খেদাইলে কি লাভ হয়? ওরা আবার এসে ঢুকছে, বুঝতে পারছো কথা? এবং সিরাজের কাছের মানুষগুলাকে তারা নিয়ে যায়। সিরাজের সব থেকে বড় ভুল ছিল এটা, ইংরেজদেরকে ছাড় দেওয়া আর বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দেওয়া। দ্যাট ওয়াজ দ্য গ্রেট মিস্টেক, বিগ মিস্টেক। এবং তার ফলাফল হিসাবে 200 বছরের গোলামি আমরা করেছি। কারণ ব্রিটিশরা দখল করছে বাংলা, বিহার এবং উড়িষ্যা, তারপরে আস্তে আস্তে পুরো ভারত। 200 বছর ধরে তারা আমাদেরকে শাসন শোষণ করছে। 47 পর্যন্ত 200 বছর হয়, কিন্তু আমি বলবো সেখানে এরপরে তো আরো 24 বছর পাকিস্তানি টাইম, তাই না? এরপরে ক্লাইভের ষড়যন্ত্রের জাল আমরা নাটকে দেখতে পাই, মীর জাফরের বিশ্বাসঘাতকতা দেখতে পাই, এবং এতটাই বিশ্বাসঘাতকতা মীর জাফর ইটসেলফ একটা সমার্থক শব্দ হয়ে গেছে বিশ্বাসঘাতকের। ইংরেজদের মিথ্যাচার সমানে মিথ্যা প্রচার করছে, অন্ধকূপ হত্যা থেকে শুরু করে সব। তুমি যখন কোনো শাসককে সরাইতে চাইবা, আগে ওই দেশের সাধারণ মানুষের মনের ভিতরে ঢুকাইতে হবে ওই শাসক খুব খারাপ, এটা ঢুকাইতে হবে। তখন ওই শাসককে তুমি যখন হত্যা করবা, মারবা, সাধারণ পাবলিক চুপ করে থাকবে, তারা ভাববে যে হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করতেছে। তো ওই সময় কিন্তু সাধারণ মানুষের একটা অংশকে বিশ্বাস করানো হয়েছিল যে সিরাজ খারাপ, সিরাজকে সরানো বা হত্যা করা উচিত। তো এই যে জাস্টিফিকেশন তৈরি করে দেওয়া, কিছু ন্যারেটিভ বিল্ড আপ করে দেওয়া হয়। কোন দেশের শাসককে যদি তুমি সরাইতে চাও, ধ্বংস করতে চাও, মারতে চাও, পাবলিককে আগে একটা ন্যারেটিভ দেখাইতে হবে যে সে খারাপ। তো তারা যখন বলবে হ সে খারাপ, তাহলে সে মরলেই ভালো। তোমার কি মনে হয় সাদ্দাম হোসেন যখন ইরাকে যুদ্ধ করেন, মানে আমেরিকার বিরুদ্ধে, তোমার কি মনে হয় ইরাকের সব মানুষ সাদ্দামের পক্ষে ছিল? জীবনেও না। সমস্ত ইরাকে যদি সাদ্দামের পক্ষে থাকতো তাহলে কি ইরাক ধ্বংস হইতো নাকি কোনোদিনও? একটা দেশের 100% মানুষ ওই দেশের সরকারকে সমর্থন করে, পৃথিবীর কোনো শক্তি নাই ওই দেশটাকে দমায় রাখে। ওই দেশের একটা বড় অংশ সাদ্দামকে সাপোর্ট দেয় নাই, তারা চাইছে সাদ্দামের ধ্বংস হোক এবং ব্রিটিশ আইসা সাদ্দামকে ধ্বংস করে ফেলুক, কারণ সাদ্দাম খারাপ লোক। এরকম ন্যারেটিভ রাষ্ট্রে বিল্ড আপ করে দেওয়া হয়েছিল, তারা সাপোর্ট দিছে ইয়েকে, আমেরিকাকে। তো এই জিনিসটাও সেম হিয়ার, ইংরেজদের মিথ্যাচার ছিল ওই জায়গায়। মিথ্যাচার থাকার কারণে সাধারণ মানুষের একটা বড় অংশ বিশ্বাস করতো সিরাজ খারাপ। কিন্তু বাস্তবে শাসক হিসেবে সিরাজ ভালো, প্রশাসক হিসেবে সিরাজ খারাপ। মানুষকে সিরাজ ভালোবাসতেন, প্রজাদের ভালোবাসতেন, প্রজাদের মঙ্গল কামনায় তিনি বহু কিছু করতে চাইছেন, নাটকের পরে আমরা সেটা দেখেছি। কিন্তু তার অদূরদর্শিতা, তার ভুল ডিসিশনগুলো আমাদের জন্য ধ্বংসাত্মক ছিল। নিষ্ঠুরতা, আমরা দেখেছি সিরাজকে লাস্টে কত নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়। জাফরাগঞ্জের কয়েদখানায় মোহাম্মদী বেগ কিভাবে সিরাজকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে, তারপরে তার ঘাড়ের উপর বসে ছুরি দিয়ে আঘাত করতে করতে একসময় তাকে হত্যা করে। বুঝছো? এই বাচ্চা কাচ্চারা,
এখন ভালো করে বুঝো এই জায়গাটা। ক্লাইভ, মীর জাফর, ঘসেটি বেগম এই ত্রিশক্তি মিলে আঁতাত করছে গোপনে সিরাজকে সরাই দেওয়া হবে। সিরাজ সেটা জানলেন, ব্যবস্থা নিলেন না। রাইসুল জুহালা সিরাজকে গুরুত্বপূর্ণ সময়ে অনেক মেসেজ দিয়েছেন, তিনি সেই অনুযায়ী স্টেপ নিতে পারেননি। তিনি একবার শেষের দিকে মানে সন্দেহ প্রকাশ করছেন যে যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়ায় থাকে মীর জাফর, রায়দুর্লভ, জগৎ, সেটু, মিচাঁদ এরা দাঁড়ায় থাকুক, আমার বিরুদ্ধে যেন না নামে, বিরুদ্ধে নামলে সমস্যা হবে। তারা দাঁড়ায় থাকলে তাদের বাহিনী নিয়ে এর বাইরে যারা থাকবে তাদেরকে নিয়েও আমি ইংরেজদেরকে পরাজিত করতে পারবো, এবং হয়েছিল সেটাই। কাম টু দ্য পয়েন্ট, হয়েছিল সেটাই। একটা বড় ইউনিট সিরাজের পক্ষে যুদ্ধ করে নাই, বিরত ছিল। বাকি মীর মর্দান, মোহনলাল, সাফরে এদের মাইরে ইংরেজরা ধ্বংস হয়ে যাচ্ছিল, তারা পরাজিত হচ্ছিল, হয়ে গেছিল প্রায়। পলাশির যুদ্ধ কিন্তু অল্প কিছু সময় হয়েছে, বেশি সময় না, একদিনের ভিতরে যুদ্ধ শেষ, কয়েক ঘন্টা। এই যে মুর্শিদাবাদে, বাংলাদেশের রাজশাহী সীমান্ত থেকে দাঁড়াইলে নদীর ওই পার মুর্শিদাবাদ, ওই জায়গায়। এখন যুদ্ধে ইংরেজরা যখন বেকায়দায় পড়ছে, তারা পরাজিত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা কৌশলে সন্ধি করার জন্য অ্যাপ্লিকেশন পাঠাইছে সিরাজের কাছে। এখন নবাব সিরাজউদ্দৌলা ওই জায়গায় কি করা উচিত ছিল বলো? যাদের সাথে আমার যুদ্ধ হচ্ছে, আমি এই যুদ্ধে পরাজিত হইলে মরবো, আমার পরাজয় মানে আমার মৃত্যু। এখন তারা যুদ্ধে ব্যাকফুটে পড়ছে, ব্যাকফুটে পরে আমার কাছে সন্ধি করার জন্য অ্যাপ্লিকেশন দিছে। আমি কি সন্ধির প্রস্তাবে যাব? আমার কি যাওয়া উচিত? আমার তো সন্ধির প্রস্তাবে যাওয়া উচিত না, আমার যুদ্ধ ওই জায়গায় শেষ করা উচিত তাদেরকে পরাজিত করার মাধ্যমে। তাও আবার এই প্রস্তাব আসছে, সন্ধির নিশান প্রস্তাব আসছে মীর জাফরের হাত হয়ে, যে আমার সাথে আগে বিশ্বাসঘাতকতা করলো, যে আমার শত্রুদের সাথে বুক মিলাইছে, হাত মিলাইছে, আমি চিনি, যার ব্যাপারে আমার সন্দেহ ছিল যে যুদ্ধের ময়দানে সে যদি দাঁড়ায় থেকে থাকুক, রেদার সে আমার বিরুদ্ধে যদি উল্টা নাইমা পড়ে তাহলে আমি বেকায়দায় পড়বো। সেই বেটা এসে বলতেছে সন্ধি করেন, আর আমি সেই প্রস্তাবে রাজি হইলাম একটা পর্যায়ে গিয়ে। এলে আমি কি এখানে বোকামের পরিচয় দিলাম না? বলো। আমার যারা সৈনিক, যারা আমার জন্য জীবন দিতে রাজি, প্রস্তুত, যারা যুদ্ধ করতেছে, তারা এসে বলছে সন্ধি করার দরকার নাই, সন্ধি আমরা করব না, আমরা জয়ের দ্বার প্রান্তে আছি, আমরা এখন থামলে সমস্যা হবে। ধরো একটা ফুটবল ম্যাচ, তোমার দল 0-3 গোলে আগানো অবস্থায় আছে, এবং খেলা তো 45-90 মিনিটে শেষ হয়। তখন মনে করো 87 মিনিট চলে, ইনজুরি টাইম থাকবে আর 3 মিনিট, তাহলে এখানে 3, ওখানে 3, 6 মিনিট পরে তোমার দল বিজয় উল্লাস করবে। খুব ভালো করে খেয়াল করো, তোমার দল 0-3 গোলে আগানো, এই 6 মিনিটে বিপরীত পক্ষ যদি জিততে হয় তোমাকে 4টা গোল দেয়া লাগবে, কারণ 3টা গোল দিলে সমান হবে, 4টা দিলে তারা জিতবে। তারা 87 মিনিটে একটাও গোল দিতে পারে নাই, ধরে নেওয়া যায় তারা বাকি 6 মিনিটে তোমাকে কোনো গোল দিতে পারবে না, এবং তুমি যদি প্রপারলি ডিফেন্স করো তাইলেই হয়। মানে জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ওই সময় যদি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় কোনো কারণে, তাহলে তুমি যে গোল দিলা, তুমি যে জয়ের দ্বারপ্রান্তে চলে গেলা, তুমি যে ভিক্টরির খুব কাছে গেলা, এই অর্জন ইকুয়াল টু 0 হয়ে যায়। বুঝছো? তো পলাশির যুদ্ধে নবাবের বাহিনী বিজয়ের খুব কাছাকাছি ছিল, খুব নিকটবর্তী হওয়ার পরেও আমরা দেখেছি যে ওই জায়গার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নবাবের পক্ষের লোকেরা বলছে আমরা যুদ্ধ চালাই যাব, আমরা জয়ের দ্বার প্রান্তে, বাট নবাব ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করছে, সন্ধির প্রস্তাবে গেছে। তো সন্ধির প্রস্তাবে যাওয়ার পরে নবাবের পক্ষের যারা যোদ্ধা তারা মনোবল হারায় ফেলছে, আর এত কষ্ট করে আমরা জয়ের দ্বার প্রান্তে আসলাম আর নবাব বলে সন্ধি করবে। তখন তারা মন খারাপ করে যখন ফিরছিল, পেছন দিক থেকে সংগঠিত হয়ে ইংরেজরা আবার হামলা করে, যারা সন্ধির প্রস্তাব পাঠাইছিল তারা। কারণ তারা সেটা জানে প্রেমে আর যুদ্ধে সবকিছুই বৈধ বিজয়ের জন্য, ওইটা তারা জানে। তারা বিশ্বাসঘাতকতা করে আবার হামলা করে, এবং এই অতর্কিত হামলার জন্য নবাবের বাহিনী প্রস্তুত ছিল না। তারা ছত্রভঙ্গ হয়, এবং এর মাত্র কয়েক ঘন্টা, খুব অল্প সময়ের ভিতরে নবাবের বাহিনী ধ্বংস হয়ে যায় এবং তারা পরাজিত হয়। বুঝছো আমার কথাটা? আমি কেন বললাম অদূরদর্শিতা, কেন বললাম ভুল?
কেন বললাম তিনি রাইট টাইমে রাইট স্টেপ নেন নাই। আমার কথাগুলো কি এবার কি রিড করতে পারছো এভরিবডি? লাল সালু উপন্যাস কি সত্যি কাহিনী অবলম্বনে ইফতেখার? আমি তোমাকে বকা দিতে ইচ্ছা করতেছে, মনে চাচ্ছে আমি তোমাকে স্টুপিড বলি, গাধা বলি, গরু বলি, মনে চাচ্ছে বলি, কিন্তু বললাম না। উপন্যাস সত্যি কাহিনী অবলম্বনে হয়, এটা কেমন কথা? উপন্যাস সমাজে ঘটে যাওয়া চিত্র দর্পণ রাইটার তার জীবন অভিজ্ঞতা থেকে তৈরি করেন, সমাজের একটা প্রতিচ্ছবি। বাট এটা সত্য কাহিনী এমন তো কোথাও বলা নাই বা আমরা বলিনি। সেটাকে বেস করে সিনেমা হয়েছে, দ্যাটস ইট। নাট্য ঔপন্যাসিকও তো বলেন নাই কোনো সত্য কাহিনীকে তিনি উপন্যাস বানাইছেন। মানে কাহিনী খুব ভালো লাগলে এটা সত্য কিনা, বাস্তবে হয়েছিল কিনা বুঝতে খুব মনে চায় নাকি? হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় কমলার বনবাস দেখতাম, কমলার বনবাসের মধ্যে সেই লেভেলের কান্নাকাটি ছিল, খুব কষ্টের কাহিনী ছিল। গাজী আর কালোর চরিত্র ছিল দুজন হুজুর, হক মাওলা একজন বলতো, আরেকজন বলতো ইল্লাল্লাহ। তো বললে এরা যে মানে অনেক দূর থেকে আসা হঠাৎ করে চলে আসতো এক জায়গায়। ধরো একজন খুব বিপদে পড়ছে, এরা ধরো সুপার ক্যারেক্টার টাইপের আর কি। একজন খুব বিপদে পড়ছে, তখন তারা আইসে উপস্থিত হয়, তারা এটা সমাধান করে দিয়ে যায়, হক মাওলা বলে তারা চলে আসে। তো আমরা এসব দেখে বললাম আল্লাহ, এই কাহিনী মনে হয় সত্য, কারণ দেখছো হুজুর, তাই না? সাধারণ মনে আমাদের এগুলোর বিশ্বাস তৈরি হতো। এটা তো আমরা তো তখন প্রাইমারিতে পড়ি। আর তুমি একটা ছেলে ইন্টার পাস করছো, এই বয়সে আয়সা জিজ্ঞেস করতেছো লাল সালুর কাহিনী সত্য কিনা, এটা হইল? আজকে কি লাস্ট ক্লাস? না, আজকে লাস্ট ক্লাস হবে কেন? একটা রিটেন ক্লাস আছে তোমাদের, লিখিত স্পেশাল একটা ক্লাস আছে। এরপরে আসো প্রধান চরিত্র সময়। আমি নাটক বলে ফেলাইছি, আর নাটক বলবো না। একটা দেশপ্রেমিক, একটা শত্রুপক্ষ। দেশপ্রেমিকের মধ্যে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মর্দান সাফরে, নারায়ণ সিং। নারায়ণ সিং মূলত রাইসুল জোহালা এই নামে এই ভদ্রলোক ছদ্মনাম নিয়ে ঘুরতো আর কি, তার নাম হচ্ছে নারায়ণ সিং। এরপরে হচ্ছে শত্রুপক্ষের মধ্যে ছিল ঘসেটি, মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, মানিক চাঁদ, জগৎ শেঠ, ক্লাইভ। উমিচাঁদ কই? উমিচাঁদের নাম আসে নাই কেন? এই মালটা খুব খারাপ, ওর নাম কেন নাই? উমিচাঁদ। তো এরপরে এখানে আবার অপ্রধান চরিত্রের মধ্যে ও অপ্রধান চরিত্রে রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রধান চরিত্রে তার স্থান দেয় নাই, পাইতে পারতো। দেশপ্রেমিকের মধ্যে অপ্রধান চরিত্র দেশপ্রেমিক লুৎফা, এটা হলো ওনার স্ত্রী। এরপরে আমিনা, বদ্রিয়া লেখা, নবী সিং হাজারি। আর শত্রুপক্ষের মধ্যে হচ্ছে উমিচাঁদ, মার্টিন, মোহাম্মদ বেগ, মিরন, ক্লেটন, হলওয়েল, ড্রেক, কিলপ্যাট্রিক, ওয়াটস, হ্যারি। কিলপ্যাট্রিক, হলওয়েল এটা অপ্রধান চরিত্রে না আসাই ভালো আমি মনে করি। ইংরেজের মধ্যে এটা ক্লাইভের সাথে থাকতে পারে, যাই হোক অসুবিধা নেই। তোমার তার জিজ্ঞেস করবে না যে এটা তোমার ইয়ে কিনা, প্রধান না অপ্রধান। বিশেষত হলওয়েল, হলওয়েলের ব্যাপক প্রভাব আছে ঘটনার উপরে, বুঝতে পারছো? পুরা ঘটনার উপরে নাটকের মধ্যে যে তোমার অনুঘটক বলো, ক্যাটালিস্ট বলো, ক্যারেক্টারগুলো, এর মধ্যে হলওয়েলের ব্যাপক প্রভাব আছে। এরপরে সিরাজউদ্দৌলা, পূর্ণ নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, নাটকের কেন্দ্রীয় চরিত্র। তোমরা বলবা 23 বছর বয়সে সিংহাসনে বসছেন, উনি আর কি বোঝেন? এই বেটা, 23 বছর ভালো বয়স রাজ্য চালানোর জন্য। একটা নবাব পরিবারে বড় হওয়া ছেলে 23 বছর বয়সী, আর সাধারণ পরিবারে বড় হওয়া ছেলে 23 বছর বয়সী, পার্থক্য আছে। বুঝো নাই আমার কথা? সে বড় হয়ে জন্ম হওয়ার পরেই দেখছে নবাবী শাসন, ওটা দেখেই সে বড় হয়েছে। সে তো বাই বর্ন শাসন ক্ষমতা দেখে বড় হওয়া। 23 বছর মানে তার জন্য এনাফ বয়স, এটা মাত্র বলার কোনো চান্স নেই, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। কারণ আকবর, সম্রাট আকবর হুমায়ুনের ছেলে। হুমায়ুন একটা ব্যর্থ শাসক ছিল। হুমায়ুন 26 বছরের মধ্যে 11 বছর শাসন করছে হুমায়ুন, জানো এটা তোমরা? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1530 সালে মারা যান। 1530 হুমায়ুন ক্ষমতায় বসে। 1530 থেকে 1556, 26 কয় বছর হয়? 40, 50, হ্যাঁ 26 বছর। এর মধ্যে হুমায়ুন শাসন করছে 11 বছর। কারণ যখন এই 40 সাল হয়, 1530 থেকে 1540 এই পর্যন্ত হুমায়ুন ক্ষমতায় ছিল। এরপরে 1540 থেকে 1555-56 পর্যন্ত এই সময়টা, এই মাঝখানের এই 15 বছর প্লাস মাইনাস এই টাইমটা শের শাহ নিয়ে গেছিল হুমায়ুনের কাছ থেকে। শের শাহ, বুঝতে পারছো? ওই যে ঘোড়ার ডাকের প্রবর্তন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছে একজন আফগান শাসক, দিল্লির সিংহাসন মাঝখানে নিয়ে গেছিল শের শাহ দখল করে। হুমায়ুন তখন জঙ্গলে মঙ্গলে কাটাইছে সময়, বুঝছো?
এই 55 সালে 15 বছর পরে আবার হুমায়ুন পারস্যের এক শাসকের সহায়তায় শেরশাহকে পরাজিত করে সিংহাসন পুনরুদ্ধার করে। এরপরে 1 বছরের মাথায় ধুরুম করে হুমায়ুন মারা যায়। তার সিঁড়ি থেকে পিছলা খায়া পড়া হুমায়ুন মারা গেছে। হুমায়ুন তার সিঁড়ি থেকে পিছলা খায়া পড়ে মারা গেছে। দিল্লিতে একটা লাইব্রেরি ছিল দিনপানা, এই দিনপানা সিঁড়িতে পিছলা খায়া মারা গেছে। তাহলে দেখো 10 বছর শাসন করছে, পরে 15 বছর ক্ষমতায় ছিল না, তারপরে শাসন ফিরে পাইছে, সুসংহত করবার আগে মারা গেছে। তখন দুর্বল অবস্থা ইংরেজ মানে কি বলে মুঘল শক্তি। তখন হুমায়ুনের ছেলে জালালউদ্দিন আকবরের বয়স 13 বছর। 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসছে। হ্যাঁ, আকবর চালাইছে এমন না, আকবরের তখন গার্ডিয়ান ছিল একজন, তার নাম হচ্ছে বৈরাম খান বা বাহারাম খান। আকবর সাবালক হওয়া পর্যন্ত বাহারাম খান সিদ্ধান্ত দিতেন, আকবর সিগনেচার দিতেন। তো আকবর তো খুব 18-19 বছর বয়সে ক্ষমতা পুরোপুরি হাতে নিয়ে নিছে। বুঝতে পারছো কথা? সো 23 বছর বয়স সিরাজউদ্দৌলা, এটা তুমি কম, এটা আমি বলার অন্তত চান্স দেখি না, আমি দেখি না আর কি। এরপরে তার হত্যাকারী মোহাম্মদী বেগ, তার মৃতদেহ হাতির পিঠে বেঁধে জনসম্মুখে আনা হয় এবং মানুষকে দেখানো হয় যে দেখো সে তোমাদের উপরে অত্যাচারী ছিল, আমরা তাকে মারছি, তোমরা এবার খুশি হয়েছো কিনা বলো, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো ক্যারেক্টারগুলো নিজ দায়িত্বে পড়ো, আমরা প্রশ্নে চলে যাব। কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। সিরাজউদ্দৌলাকে এই উক্তি করেছে সিরাজ মোহনলাল লুৎফা ক্লাইভ। সিরাজ বলছে যে বারবারই কথায় কথায় মানুষকে মৃত্যুর আদেশ দেওয়া এটা ভালো না খারাপ, আমি এটার ব্যাপারে আমার ডাউট আছে। অর্থাৎ কাউকে ভালো না লাগলেই তারে মৃত্যুর দণ্ড দিয়ে দেওয়া, এটার পক্ষে ছিল না সে। এই যে বেশি উদার, মন অনেক নরম। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীকে মোহাম্মদী বেগ মিরন আদেশদাতা। এরপরে হচ্ছে সেলিম আল দীন রচিত নাটক কোনটি? এখান থেকে যদি বলো উত্তরাধিকার, একটা হচ্ছে তোমার সরি রেখা পুত্র লেখা পুত্র পুত্র উত্তরাধিকার না পুত্র, এটা সেলিম আল দীনের লেখা। এরপরে নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য 10, 11, 12, 14, সব মিলে 12টা দৃশ্য আছে এখানে। আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। এই সংলাপকার রাইস, জগৎ শেঠ, মীর জাফর, ক্লাইভ, এরা বলেছিল মীর জাফর।